আদর্শ গ্যাসের জন্য চাপের রাশিমালা। আদর্শ গ্যাসের জন্য চাপের রাশিমালা। আদর্শ গ্যাসের জন্য চাপের রাশিমালা। চাপের রাশিমালা টাইটেল দাও, সেই সাথে টাইটেল তুমি আগে একবার দিয়ে নাও। সেটা হচ্ছে আজকে আমরা যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে পি ভি ইকুয়াল 1/3 এম এন সি আর এম এস তারপরে স্কোয়ার। এইটা আমরা আজকে প্রমাণ করবো। পি ভি ইকুয়াল 1/3 এম এন সি এম এস স্কোয়ার। সি আর এম এস কি? প্রথমে এটা দিয়ে শুরু করবো। প্রথমে আগে দেখো বাবা, তারপরে তুমি লেখনি, তোমাকে যখন লিখতে বলবো তখন তুমি লেখনি। হ্যাঁ, প্রথমে একটু দেখতে থাকো। আচ্ছা, একটা পাত্র আমরা কন্টেনার নিচ্ছি সংক্ষেপে। ধরো একটা পাত্র, এটা হচ্ছে একটা পাত্র। এই পাত্রের মধ্যে আমাদের গ্যাস আছে, সেটা হচ্ছে এন সংখ্যক গ্যাস, এবং প্রতিটি গ্যাস প্রতিটি গ্যাস অণুর তোমার দিলাম হচ্ছে প্রতিটি গ্যাস অণুর ভর, এটা হচ্ছে আমাদের এম। এবং প্রথম যে গ্যাস অণু তার বেগ হচ্ছে C1, দ্বিতীয় গ্যাস অণু তার বেগ হচ্ছে C2, তৃতীয় গ্যাস অণু তার বেগ হচ্ছে C3, চতুর্থ গ্যাস অণু তার বেগ হচ্ছে C4, এরকম আর কি। তো এক এক গ্যাসের অণুর বেগ এক এক রকম, C1 C2 C3 C4 এক এক রকম। তো এখন যদি আমাকে গড় বেগ বের করতে বলে, এন সংখ্যক অণু আছে, তো এরকম করে যেটা একবারে লাস্ট অণু তার বেগ কত হবে? তার বেগ হবে Cn। তো এরকম প্রথম অণু তার বেগ হচ্ছে C1, দ্বিতীয় অণু তার বেগ হচ্ছে C2, তৃতীয় অণু তার বেগ হচ্ছে C3, চতুর্থ অণু তার বেগ হচ্ছে C4, এরকম করতে 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 লাস্ট যে অণুটা সে অণু বেগ হচ্ছে Cn। এক এক অণুর বেগ এক রকম। তবে এর মধ্যে যেহেতু একই টাইপ গ্যাস আছে, আদর্শ গ্যাস একই টাইপ গ্যাস আছে, তাই প্রত্যেকটা গ্যাসের আকারও সেম এবং ভরও সেম, কিন্তু বেগ একজন একটু বেশি, একজন একটু কম, কাছাকাছি। কারো 3, কারো 3.1, কারো 3.5, কারো আবার 3, কারো এই কাছাকাছি আর কি 2.9, এরকম কাছাকাছি আর কি। তো এমত অবস্থায় আমরা যদি গড় বেগ বের করতে বলি, গ্যাসের অণুর গড় বেগ, তাহলে তোমার কেমনি বের করবা? গড় বেগ সমান সমান, তাহলে তুমি দিবা হচ্ছে গড় বেগ এটার সমান সমান, তুমি কি লিখবা? গড় বেগ এটার সমান সমান, এটাকে ভি বার দিলাম, ভি বার বা সি বার। অনেক বই দেওয়া আছে সি বার, অনেক বই দেওয়া আছে ভি বার। সি বার এটা সমান সমান আমার দেব হচ্ছে C1 প্রথম অণুর বেগ প্লাস C2 দ্বিতীয় অণুর বেগ প্লাস C3 তৃতীয় অণুর বেগ C3 ডট 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 Cn ডিভাইডেড বাই আমরা ভাগ দেবো n দিয়ে, যতগুলো সংখ্যা সেটাতে ভাগ দেবো। এটা হচ্ছে গ্যাস অণুর গড় বেগ। এবার তুমি দেখবা গড় বর্গবেগ, এই যে গ্যাস অণুগুলো আছে তার গড় বর্গবেগ কি হবে? গড় বর্গবেগ এটা কেমন হবে? তাহলে গড় বর্গবেগ এটা সমান সমান দিলাম হচ্ছে গড় বর্গবেগ। তুমি এভাবে দিতে পারো, এই যে সি তারপরে স্কোয়ার গড় বর্গবেগ বার, এরকম দিতে পারো। এটা কমা দিলাম, এটা সমান সমান কী হবে? গড় বর্গবেগ। প্রত্যেকটা অণুর বেগ নিয়ে গড় করবা, C1 স্কোয়ার C2 স্কোয়ার C3 উপরে স্কোয়ার, প্রত্যেকটা বেগ নিয়ে গড় করবা। ডট 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 করে দিলাম, এটা তো মাইনাসের মতো লাগতেছে, আমরা দিলাম ডট 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 Cn তারপরে স্কোয়ার, তাকে আবার তুমি n দিয়ে ভাগ দিবা। এটা হচ্ছে হলো তোমার গড় বর্গবেগ। গ্যাসের অণুর জন্য গড় বেগ এটা শুধু থিওরিটিক্যালি প্রযোজ্য, এটা ম্যাথমেটিক্যালি বসানো যাবে না। কেন বসানো যাবে না? কারণ হচ্ছে কি, আমি আবার একটা পাত্র নিচ্ছি। কারণ কি, এই পাত্রের মধ্যে ধরো সাপোজ দুটো গ্যাস অণু আছে, দুটি গ্যাস অণু আছে, একটা অণু এদিকে দৌড়াচ্ছে, সাপোজ দুটো অণুর ক্রমে হয়ে গেছে এরকম, একটা অণুর বেগ 2 মিটার পার সেকেন্ড ওইদিকে দৌড়াচ্ছে, অপর অণুর বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড এইদিকে দৌড়াচ্ছে। তাহলে একটা আরেকটার অপোজিট দিকে দৌড়াচ্ছে, কে কোন দিকে দৌড়ায় তার তো ঠিক ঠিকানা নাই, তো অপোজিট দিকে দৌড়াচ্ছে। এখন আমি যদি এখানে গড় বেগ বের করতে চাই, তাহলে গড় বেগ কত হওয়ার কথা ছিল? দেখো আমাদের গড় বেগ কেমন হবে? সি বার এইটা সমান সমান আমাদের 2 যোগ 2 ডিভাইডেড বাই 2 এরকম দেবো, তাহলে আমাদের অ্যান্সার সঠিক আসে, তাহলে গড় বেগ হবে 2। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার তো এটা লেখা যাবে না, তাহলে কি করতে হবে বাবা? আমাকে করতে হবে এরকম, বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে আমি দেবো 2, ওটা যদি মানদিক সহ পজিটিভ ধরি, এটা মানদিক সহ নেগেটিভ -2 ডিভাইড বাই 2, এটা কাটা, অ্যান্সার আসলো
0, যে আমার কাম্য না। আবার যদি এমনও হতে পারে যে পাত্র আছে, দেখো 0 হয়ে গেছে, কিন্তু কিন্তু গ্যাস অনুর বেগ 0 হওয়া মানে কি, গড় বেগ 0 মানে কি, যে এখানে গ্যাস অনুগুলো দৌড় করতেছে না, চুপচাপ বসে আছে, যেহেতু গড়ে কোনো বেগই নাই, তাহলে চুপচাপ বসে আছে, তাহলে অ্যাভারেজ নিয়ে কাজ করা যাবে না, ম্যাথমেটিক্যালি ইউজ করা যাবে না, তাহলে ম্যাথমেটিক্যালি অ্যাভারেজ নিয়ে ইউজ করা যাবে না। তো এখন ঘটনা হচ্ছে এই প্রবলেম থেকে, অথবা একটা অণু দৌড়াচ্ছে এদিকে, দেখো একটা অণু দৌড়াচ্ছে এই দিকে, আর একটা অণু দৌড়াচ্ছে ওই দিকে, এ দৌড়াচ্ছে C1 বেগে, ও দৌড়াচ্ছে C2 বেগে, মাঝখানে কোন হচ্ছে 60 ডিগ্রি। এখনো তো লব্ধি বের করতে হবে। এই যে লব্ধি থাকবে এইদিকে, কত থাকবে সে লব্ধি, লব্ধি হবে সি লব্ধি সমান সমান রুট ওভার C1 স্কোয়ার C2 স্কোয়ার ভেক্টর 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 রুট ওভার C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস 2 ইন্টু C1 C2 cos 60। এটা তাহলে সমস্যা তো, কিন্তু এটা তো গড় না, তার মানে দেখো অপোজিট দিকে যখন হচ্ছে তখন স্টপ হয়ে যাচ্ছে, তাহলে অথবা 5টা অণু ওদিকে দৌড়াচ্ছে বিভিন্ন বেগে, আবার 5টা এদিকে দৌড়াচ্ছে অপর 5টা বিভিন্ন বেগে, এবং গড় করতে যাবো উল্টোপাল্টা মান আসবে। এই জন্য গড় শুধু থিওরিটিক্যালি এক্সিস্ট, কিন্তু আমরা এটা ম্যাথমেটিক্যালি আমরা ব্যবহার করব না। তাহলে কোনটা ইউজ করবো স্যার, বর্গবেগ না, এটা তো বর্গ আছে, এটা তো গড় বর্গবেগ, এটা তো গড়, ওই যে বার চিহ্ন কিন্তু গড়, এটা ভেক্টর বার মনে করো না, গড় বর্গবেগ এটা। তাহলে গড় বর্গবেগ এ যদি গড় বর্গবেগ হয়, এবার যদি আমরা কাজ করি সেটা হচ্ছে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্যালি, যে প্রত্যেকটা অণুর গড় বেগের জায়গাতে আমরা যে ম্যাথমেটিক্যালি যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে, খেয়াল করে দেখবে একটু, সেটা হচ্ছে মূল গড় বর্গবেগ, এটা ইউজ করবো আমরা ম্যাথমেটিক্যালি, বর্গমূল গড় বর্গবেগ। অনেকে এটাকে আবার কিন্তু মূল গড় বর্গবেগ বলে, মানে বর্গটা কথা উঠে দেয়, মূল রুট বর্গমূল ওটাও রুট, মূল ওটাও রুট, এটাই আমরা দেখবো CRMH সমান সমান C1 তারপরে মানে ছোট হয়ে যাচ্ছে তাই না, তোমার পেছন থেকে দেখতে পারবা না, C1 তারপরে স্কোয়ার C2 তারপরে স্কোয়ার প্লাস ডট 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 CN তারপরে স্কোয়ার ডিভাইডেড বাই N। এটা কিন্তু বাবা গড় বর্গ বেগ কেবল লিখলাম। এবার যদি আমি এক কাজ করি, উপরে যদি একখান রুট আবার তুলে দেই, তাহলে হবে বর্গমূল গড় বর্গ বেগ। তাহলে এইটা আমরা ইউজ করবো রুট আবার দিয়ে। তাহলে এটা ইউজ করলে কি সব ঠিকঠাক থাকে? অবশ্যই। তুমি এখন নিচেরটা চেক করো, তবে কাছাকাছি যাবে, আর সব সময় তো ঠিক হবে না, একটু কাছাকাছি যাবে। তো কাছাকাছি গেলে যেখানে নাই সেখানে যদি কাছাকাছি যায় সুবিধা না, মানে গড় বেগের কাছাকাছি যাবে মান, প্রায় কাছাকাছি চলে যাবে, তাহলে সেটা সুবিধা না। এখানে একটু গড়বে দেখো CRMH MS এই দুটো অনুর দেখো একটু 2 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার। তুমি যদি এমনও করো তাও তো কোনো সমস্যা নাই, কি -2 এর উপর স্কোয়ার, কারণ এর মানের দিক সব পজিটিভ, এর মানের দিক সব নেগেটিভ, তারপর স্কোয়ার, তো ফলাফল তো একই, ডিভাইড বাই 2 আর উপরে রুট। তাহলে এবারে কত হচ্ছে 2 2 4 2 2 4 4 4 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে কত হচ্ছে রুট আমার 4, রুট আমার 4 মানে কত 2। এই যে প্রবলেম সলভ। তাই গ্যাস অনুর যেটা আমরা ম্যাথমেটিক্যালি যেটা ইউজ করবো, যে গড় বেগ ইউজ না করে আমরা ম্যাথমেটিক্যালি যেটা ইউজ করবো সেটা হচ্ছে কি বর্গমূল গড় বর্গবেগ। ওই প্রবলেম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই জিনিসটার সাথে তুমি আরেকবার পরিচিত হবা, এটা হচ্ছে IRMS, ও যে বিদ্যুৎ প্রবাহ আবেশ যেটা একটা অধ্যায় আছে, তো ওই অধ্যায়ে তুমি আরেকবার ওই ইন্ট্রোডিউস হবা, সে হচ্ছে IRMS এটার সাথে। তো যাই হোক, এটা আমার আপাতত আমি বললাম কি, তাহলে কি বললাম বলো, যে এটা ইউজ করতে পারবা না, এলে মিশে দিলাম। কেন ইউজ করতে পারবা না? তোমার কি এটা তুলে নিতে চাও, মানে এটা আচ্ছা প্রবলেমটা যদি এটা যদি তুলে নাও তাহলে তুমি তুলে নিও। RMH নাও, তোলা শুরু করো। রুট ওভার 2 এর উপরে স্কোয়ার প্লাস -2 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 সমান সমান 2 মিটার পার সেকেন্ড। এই যে এটা প্রায় অ্যাভারেজ, প্রায় গড় মান নের কাছাকাছি। তো এইটা আমি তোমাকে বললাম, খুব ভালো করে একটু মনোযোগ দিয়ে একটু দেখো বাবা। বর্গমূল গড় বর্গবেগ এটা হচ্ছে CRMS। তো আরেকটা কথা বলি শোনো, শোনো, খালি এটা দেখলে হবে না। সে হচ্ছে অনেক বইয়ে এই অণুগুলোর বেগ ধরা আছে U1 U2 U3 UN ইনকে ধরা আছে, তো তারা আবার এইরকম করে লেখে কিন্তু URMH এটা লেখে URMS, তারপর স্কোয়ার URMS এটা সমান সমান তারা লেখে কিন্তু এইভাবে রুট ওভার U1 তারপর স্কোয়ার প্লাস U2 তারপর স্কোয়ার প্লাস ডট 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 UN তারপর স্কোয়ার ডিভাইড বাই N এভাবে লেখে। আবার অনেক বলে লেখা আছে VRMS সমান রুট ওভার V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার প্লাস ডট 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 VN স্কোয়ার ডিভাইডেড বাই N। আপনি কোনটা পড়ে গেছেন স্যার ছোটবেলায়?
আমরা এই যে এটা পড়ছি বাবা, সি দিয়ে পড়ছি ছোটবেলায়, সি দিয়ে পড়ছি, এবং আমাদের বই সি দিয়েই লেখা আছে, ইউআরএমএস লেখা নাই, ভিআরএমএস লেখা নাই, সি দিয়ে লেখা আছে। তাই তোমাকে জানাই দিলাম শুধুমাত্র, তুমি এখন তুলে এলাম। এবার এবার একটু খেয়াল করো, আমরা একটু একটু ছোট করে নিই এটাকে। অনেক হয়তো কনফিউশন থাকতে পারে, আমি তো পড়ে আসছি, হয়তো তুমি এখনো পড়ো নাই। হ্যাঁ, এটা ছোট করে নিলাম। ওকে, বর্গমূল গড় বর্গবে, আর তে বোঝাচ্ছে রুট, আর ডবল ইটি রুট বর্গমূল। এম তে বোঝাচ্ছে মিন, এম ই এ এন মিন, এম ই এ এন মিন। আর এস তে বোঝাচ্ছে স্কোয়ার, এস কিউ ইউ এ আর স্কোয়ার। তাহলে রুট মিন স্কোয়ার, দেখো একটু, রুট বর্গমূল, গড় মিন, স্কোয়ার বর্গ, আর সিতে বুঝেছে বেগ, গ্যাসন বেগ। তাহলে রুট মিন স্কোয়ার, বর্গমূল গড়, মিন মানে গড়, স্কোয়ার মানে বর্গ। তাহলে বর্গমূল গড় বর্গ, সিতে বোঝাচ্ছে বেগ। তাহলে এটাই লেখা হয়েছে বর্গমূল গড় বর্গ বেগ। অনেকে রুট বলে মূল, রুটকে কি বলে? মূল। গড় মিন মানে গড়, মূল গড় বর্গ, সিতে হচ্ছে বেগ। তাহলে এতে স্যার কি হবে দেখো, হ্যাঁ দেখো, রুট এই যে রুট, গড় এই যে ভাগ চিহ্ন গড়, ওই যে বর্গ করে গড় করছি। তাহলে স্কোয়ার, প্রথমে কি দিবা? বেগগুলোকে স্কোয়ার করবা, তারপরে মিন নিবা মানে গড় নিবা, বেগগুলোকে স্কোয়ার করছি, স্কোয়ার করছি, খরচ করছি, তারপর কি করব? গড় নিব, গড় নেওয়া মানে যতগুলো সংখ্যা সেটাতে ভাগ দেবো, তাহলে গড় নিছি, তারপর কি করব? রুট করব। এটার নামই বর্গমূল গড় বর্গ বেগ। তাহলে এই জিনিসটা কিন্তু আমার বারংবার লাগবে বা আসবে। ওই যে ওই জায়গাতে লেখা সিআরএমএইচ। এই জন্য আমি বলছিলাম আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা, পিভি ইকুয়াল 1/3 mnc স্কোয়ার সিআরএমএস স্কোয়ার। এবার এটা সিআরএমএস এর মানে কি? বর্গমূল গড় বর্গ বেগ, যেটা কিনা প্রায় গড় মানের কাছাকাছি মান আসে, গড় বেগের মতো কাজ করে। তাহলে গ্যাস অণুর বেগ বলতে আমরা কি বুঝি? বর্গমূল গড় বর্গ বেগ। গ্যাস অণুর বেগ বলতে কি বুঝি? বর্গমূল গড় বর্গ বেগ। এটা আমি তোমাকে বললাম। ওকে, তুমি চাইলে এটা লিখে নিতে পারো, রুট মিন স্কোয়ার, বর্গমূল গড় বর্গ বেগ, কুট 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 করে বাটায় যাতে কোনো ঝামেলা না হয়। কি এই টপিকস দুটো এটা করে স্টার্ট দিছি, এগুলো থেকে কি হবে? প্রত্যেকটা টপিক্সে কি হবে? এম সি কিউ। জয় করলে বই খুলে দেখো, প্রত্যেকটা টপিক থেকে এমসিকিউ দেওয়া আছে। আরেকটা কথা, সেটা বলতে ভুলে গেলে সমস্যা, এটার একক কি? গড় বেগের একক বাবা মিটার পার সেকেন্ড। এর একক কি? গড় বর্গ বেগের একক কি? মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এর একক কি? মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার রুট করে দিই, তাহলে শুধুমাত্র কি থাকবে? মিটার পার সেকেন্ড। তাহলে এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এর একক মিটার পার সেকেন্ড, এর একক হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তো এই এককও মাঝে মাঝে আসতে পারে। ওকে, এবার বাবা তোমার হবি পিভি ইকুয়াল 1/3 mn CRMS তারপর স্কোয়ার। এটাই হবে প্রমাণ। দ্রুতই পড়তে হবে কিন্তু, এটা প্রমাণ করবো এখন, দ্রুতই প্রমাণ করব। এটা এখন প্রমাণ করব। পি হচ্ছে পাত্রের মধ্যে গ্যাসের চাপ, ভি হচ্ছে পাত্রের আয়তন বা গ্যাসের আয়তন, একই জিনিস। আদর্শ গ্যাসের জন্য যেটা পাত্রের আয়তন, ওটাই হবে কি? গ্যাসের আয়তন। 1/3 সূত্রের এম প্রতিটি অণুর ভর, প্রত্যেকটা অণুর ভর, এক একটা করে অণুর ভর। এন মোট অণুর সংখ্যা। ইমাজিন করো তোমরা সবাই গ্যাস, তোমাদের প্রত্যেকের যে ভর সেটা হচ্ছে কি? এম। আর প্রত্যেকের ভর একবারে না কিন্তু। এবার তোমাদের সংখ্যা কতজন আছো সেটা হচ্ছে এন। এবার যদি সংখ্যাকে প্রত্যেকের ভর দিয়ে গুণ করে দেই, তাহলে পাবো মোট ভর। কি পাবো? মোট ভর। তাহলে এম এন মানে কি? এম ইন্টু এন মানে কি? মোট ভর। একজনের ভর, প্রত্যেকের ভর, এর ভর কয় কেজি? 5 কেজি, অটটা 5 কেজি, অটটা 5 কেজি, অটটা 5 কেজি, 5 কেজি। তাহলে লোক আছে মানে ধরো সাপোজ 20 জন, সাপোজ, তাহলে 5 × 20 গুণ করলে আমি টোটাল ভর পাবো। বুঝা গেছে তো? ক্লিয়ার হয় না? এইবার আমরা এক কাজ করবো, কি করবেন? শুরু করলাম, আল্লাহ ভরসা। স্টেপ বাই স্টেপ তোমাকে দেখতে হবে, এক পেজে হবে না, 2 পেজে যেতে হবে। স্টেপ বাই স্টেপ তোমাকে দেখতে হবে। খেয়াল করো। ওকে, হাওয়াটা একটু তুলে দাও, লোড মানে বেশি পড়ছে, ওইটা তুলে দাও। ওকে, এবার খেয়াল করো বাবা,
হয়তো ও মানবে না, সমস্যা, মানতে হবে। ওকে, এরপরে এই এটা এখানে না দিয়ে একটা কাজ করি, তোমাদের বুঝাতে সুবিধা হবে। এইখানে দেই নাকি এইদিকে দেব একটু, এইদিকে দেব একটু, যাতে বাচ্চাদের বুঝতে সুবিধা হয়, এখানে দিই। এরপরে কি করব, এরপরে এটাকে জয়েন করে দেব, ভালো করে দেখবা কিন্তু। ওকে, জয়েন করে দিলাম। আমরা এটাকে জয়েন করে দিলাম, এবার এটাকে জয়েন করলাম, এবার এটাকে জয়েন করলাম। এটা একটা পাত্র। ওকে, এটা একটা পাত্র। বলো তো এই পাত্রের দেয়াল কয়টা? দেয়াল কয়টা? 6টা। এই যে ঘরটাকে যদি পাত্র মনে করো, 1 2, ওপাশে একটা 3, এপাশে একটা 4, উপরে একটা 5, নিচে একটা 6, তাহলে দেয়াল মানে তল আর কি। তল কয়টা? 6টা। মানে তল মানে এই ইয়েগুলা, তলগুলা। আচ্ছা, তাহলে এটা একটা পাত্র। এই পাত্রের মধ্যে তোমাদের কালকে কি বলছিলাম বলো তো দেখি, গ্যাস অণুগুলো 3D ভাবে, ভালো করে, এখানে কিন্তু ঝামেলা আছে, গ্যাস অণুগুলো 3D ভাবে মানে 3D গতিতে ঘোরাঘুরি করে পাত্রের মধ্যে, তাই না বাবা? কেউ এদিকে ছুটতেছে, কেউ এদিকে ছুটতেছে, কেউ এদিকে, কেউ এদিকে, উল্টা পাল্টা ভাবে ছোটাছুটি করতেছে, তাই তো? কেউ শুধু এক্স অক্ষের দিকে, কেউ শুধু ওয়াইয়ের দিকে, কেউ শুধু জেডের দিকে, এমনও যেতে পারে, কেউ মাঝখান দিয়ে। অর্থাৎ আমরা যদি এটাকে একটু নেই, পুরো বিষয়টা, মিশনটা সাকসেস করতে হলে ঝামেলা আছে। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ছোটবেলা এখানে আমার অনেক ঝামেলা হতো, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। এবার ধরো কোনো একটা গ্যাস এদিকে দৌড়, কেউ এদিকে দৌড়, কেউ মাঝখানে দৌড়, কেউ শুধু এক্সের দিকে দৌড়, কেউ ওয়াইয়ের দিকে দৌড়, কেউ জেডের দিকে দৌড়, এক একজন এক এক দিকে দৌড়াচ্ছে। তাহলে এখানে অণু আছে কতগুলো বলো দেখি? এন সংখ্যক। মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা, আজকে ডিপেন্ড করবি তোমার কতটুকু তুমি ফিজিক্সে অ্যাচিভ করতে পারবা, কতটুকু তোমার মনোযোগ, এটার উপর ডিপেন্ড করবি যে থিওরি বোঝার ক্ষমতা তোমার কত। ধৈর্য একটা বিষয় আছে। আচ্ছা, কারণ অনেক কিছু এখানে রিলেটেড, ছোট ছোট বেসিক থেকে শুরু করে। তাহলে আমি ধীরে ধীরে আগাচ্ছি। তাহলে বলো, প্রত্যেকটা অণুর এক এক দিকে বেগ আছে। এক একটা অণু 3D ভাবে ঘোরাঘুরি করে। অ্যাজামশন, যেটা আদর্শ গ্যাসের স্বীকার্যতে যে অ্যাজামশন ধরে নেওয়া হয়েছে, সেটা দেখো। অ্যাজামশন, খেয়াল করবা, অ্যাজামশন। তাহলে অ্যাজামশন এটা কি? ও মাই গড, অ্যাজামশন, 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 অ্যাজামশন মানে কি বলো দেখি? ধরে নাও। অ্যাজামশন কি? অ্যাজামশন ধরে নেওয়া হয়েছে। অ্যাজামশন হচ্ছে কি, ভালো করে দেখবা, একবারে ডাইরেক্ট ইয়ে করে ফেলবো। অ্যাজামশন হচ্ছে অণুর বেগ এক, দেখো 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 দেখো, এটা যদি একটা অণু হয়, ভালো করে খেয়াল করবা, এটা যদি একটা অণু হয়, এটা এই জায়গাতে আছে, সেই অণুটা ধরো এইদিকে দৌড়াচ্ছে, সিওন ভেলোসিটি, আমি ওখানে 3D ভাবে ধরবো, তোমাকে বোঝানোর চেষ্টা করবো। ওই ইয়েতে এইদিকে দৌড়াচ্ছে, সেই অণুর বেগ কত বাবা? সেই অণুর বেগ হচ্ছে C1, একটা অণু যেহেতু, তাহলে অণুর বেগ কত? C1 না V1 দেবো? V1 দিলাম, তাই আমরা V1 দিলাম, V1 একটা অণুর বেগ। সেই বেগের কটা বংশ আছে রে বাবা? 3টা বংশ। একটা হচ্ছে Vx, ভালো করে মনোযোগ দিবা, ওপরের দিকে হচ্ছে কত? Vy। কেন Vx? কারণ এটা আমি ধরছি x অক্ষ, এটা x, আর এটা আমি ধরছি y অক্ষ, এটা y, আর এটা আমি ধরছি z অক্ষ। তোমরা যারা আমার কাছে ভেক্টর করছো তারা মনে জানো, উল্টোপাল্টা ধরা যাবে না, x y z, তারা কিন্তু জানো। তাহলে এটা কি অক্ষ বাবা? এদিকে কি অক্ষ? এদিকে হচ্ছে আমি ধরছি হচ্ছে z অক্ষ, এই বরাবর আছে হচ্ছে z অক্ষ। তাহলে এই বরাবর কি অক্ষ? x অক্ষ, এই বরাবর কি অক্ষ? y অক্ষ, আর এই বরাবর z অক্ষ। তোমরা জানো x থেকে y থেকে হাত ঘুরলে এই যে বাইরের দিকে z, এটা তো বাইরের দিকে, বাইরের দিকে z, তাহলে এটা হচ্ছে z। কখনো দেওয়া যাবে না এটা x, এটা y, এটা x, এটা y দিলে x এর থেকে y দিকে যদি আমি হাত ঘুরাই, তাহলে z হয় কোন দিকে? নিচের দিকে। ঝামেলা আছে। তাহলে দিলাম কি? এটা x, এটা কি দিলাম? z। তাহলে এটা দিলাম y। দেখো x এর থেকে y দিয়ে হাত ঘুরাও, z খুঁজে বাবা। আবার এলে আমি বলতে চাচ্ছি না বাবা, এটা বললে আবার বেশি ইয়ে হয়ে যাবে। তাহলে বলো, এই যে V1 বেগ, গ্যাসের অণুর বেগ, এটা x অক্ষর বেগ কত? উপাংশ, বেগের উপাংশ Vx, আর V1 বেগের y অক্ষর বেগের উপাংশ কত? Vy, আর একটা আছে কি z অক্ষর বেগের উপাংশ কত? Z, মানে বাইরের দিকে আর কি, Vz। এই তিনটাই তো উপাংশ থাকতে পারে। এবার কি কথা আছে? মেলা কথা তোমার সাথে। স্যার, একটা গ্যাস অণু দৌড়াচ্ছে কোন দিকে? ভালো করে দেখবা। ধরো এটা x, আমার কাছ থেকে দেখো, এটা x, এটা y, এটা হচ্ছে z, x y z। x থেকে y দিয়ে হাত ঘুরবো, ওর দিকে z, x থেকে y দিকে হাত ঘুরবো, ওর দিকে z। একটা অণু এইদিকে দৌড়াচ্ছে এইভাবে,
ভালো করে খেয়াল করবা, এইভাবে দৌড়াচ্ছে। তাহলে এইভাবে দৌড়ালে এই অণুর এক্স অক্ষের বেগের উপাংশ আছে, ওয়াই বরাবর বেগের উপাংশ আছে, জেড বরাবর বেগের উপাংশ আছে। এই যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই থিওরিতে ধরে নেওয়া হয়, এই যে তুমি দেখতেছো এক্স অক্ষর বেগের উপাংশ, ওয়াই অক্ষর বেগের উপাংশ, জেড অক্ষর বেগের উপাংশ, এই উপাংশগুলা সব সমান। তাহলে ভি এক্স সমান সমান ভি ওয়াই সমান সমান ভি জেড। আমার যে ছোটবেলায় কি সমস্যাটা হতো এই জায়গা কল্পনা করতে পারবা না। চরম সমস্যা হতো এই জায়গা ছোটবেলায়, চরম সমস্যা হতো। কি সমস্যা হতো আমি মানতেই পারতাম না যে কেন বা গ্যাস অণু তো খালি একদিকে দৌড়াতো না, খালি কে কোনা করে এদিকে দৌড়ায় না, কেউ তো এদিকে দৌড়ায়, কেউ তো এদিকে দৌড়ায়, এই উপাংশগুলো কেমনি সমান হয়? তখন আর বলতে যাচ্ছে প্রত্যেক থেকে গ্যাস অণুগুলো খালি মাঝখান থেকে দৌড়াচ্ছে, মাঝখান থেকে দৌড়াচ্ছে না। ও মাই গড, পরে পরে এটা ক্লিয়ার হলো যে এটা আসলে সবগুলো অণুর গড় করে ধরা। কি ধরা? আমি বুঝাচ্ছি তোমাকে, সুন্দর করে বুঝাচ্ছি। সবগুলো অণু কি কি করে? সবগুলো অণু গড় করে ধরা। সবগুলি অণুর গড় করে, আমার ভাষায় লিখছি ধরে নেওয়া, ধরে নেওয়া। আমি আমার ভাষায় লিখলাম সবগুলো অণুর গড় করে ধরে নেওয়া। এই টার্মটা মানে বুঝুনি না। ধরো এখানে লোক আছে আমরা 50 জন, সাপোজ দুইজনের হাত নাই, দুই হাতে নাই, গায়ে ও হাত ছাড়া পড়ে বেড়াচ্ছে, ধরে নাও। তাহলে দুইজনের হাত নাই, লোক আছে কজন? আগে তা বললে হবে না, এখানে এই কথাটা বলতে হবে, তারপর তোমার ইমাজিনেশন আসবে। এখানে ভাই যে প্রত্যেকটা অনুযায়ীকে মাঝখান দিয়ে দৌড়াচ্ছে তা কিন্তু নয়। কেউ মাঝখান দিয়ে যাচ্ছে, কেউ কারো উপাংশ এক্স অক্ষের দিকে বেশি, কারো উপাংশ ওয়াই অক্ষের দিকে বেশি, কারো উপাংশ জেড এর দিকে বেশি। কেউ যদি ইঙ্কে দৌড়ায় তার উপাংশ কোন দিকে বেশি? জেড এর দিকে। কেউ যদি ইঙ্কে করে দৌড়ায় তার উপাংশ কার দিকে বেশি? ওয়াই এর দিকে। কেউ যদি ইঙ্কে করে দৌড়ায় তার উপাংশ কার দিকে বেশি? এক্স এর দিকে। আর যদি কেউ খালি এক্স এর দিকে দৌড়ায়, এমনও তো আছে কেউ গ্যাসনো যে কেউ খালি এক্স এর দিকে দৌড়াচ্ছে, আবার এমনও গ্যাসনো আছে কেউ ওয়াই এর দিকে দৌড়াচ্ছে, এমনও গ্যাসনো আছে যে কেউ জেড এর দিকে দৌড়াচ্ছে, এমনও গ্যাসনো আছে নেগেটিভ এক্স এর দিকে দৌড়াচ্ছে, এমনও গ্যাসনো আছে র্যান্ডমলি যে কোনো দিকে ঘোরাঘুরি করতে পারে। কেউ আছে নেগেটিভ ওয়াই দিকে দৌড়াচ্ছে, কেউ নেগেটিভ জেড এর দিকে দৌড়াচ্ছে। ছাত্ররা কি একটু তোমাকে একটু থিঙ্ক করায়, ধরো কেউ এক্স এর দিকে, খালি এক্স অক্ষের দিকে দৌড়াচ্ছে, তার মানে কি অর তুমি কভার চাচ্ছ যে শুধু এক্স অক্ষের দিকে দৌড়াচ্ছে তার ওয়াই অক্ষ বেগের বংশ কত? 0। 0 অক্ষ বরাবর 0। কেউ ওয়াই অক্ষ বরাবর দৌড়াচ্ছে তার 0 অক্ষ বেগের বংশ কত? 0। এক্স অক্ষ বরাবর 0। যাই ওয়াই অক্ষ বরাবর দৌড়াচ্ছে তার এক্স এবং ওয়াই অক্ষ বরাবর বেগের বংশ কত? 0। তাই না? কথা সত্য। তার জন্য কি আমি এটা লিখতে পারবো না, কিন্তু গড়ে এটা লিখতে পারবো। কিভাবে? ধরো এখানে লোক আছে কজন? 50 জন। প্রত্যেকের কাছে হাত আছে কয়জন? হাত আছে কটা করে? দুটো করে। তার মধ্যে দেখা গেছে 50 জনের মধ্যে 2 জন হাত নাই, হাত। তাহলে হাত থাকলো কটা? 96টা। কটা? 96টা। বোঝা যায় তো নাকি? প্রত্যেকের যদি হাত থাকতো তাহলে কত হতো? 100টা। 50 দুগুণ 100। তাহলে হাত আছে কয়জনের? 96 জনের। 96টি হাত আছে কটা? 96টি। লোক সংখ্যা কত? 50। তাই না বাবা? লোক সংখ্যা কটা? 50। তাহলে রে কাটাকাটি করলে কথায় রে 9 দাও তো কত হয়? 1.92। প্রত্যেকের হাত আছে 1.92 করে। দেখো ওই যার হাত নাই ওই কিন্তু হাত পাচ্ছে, খুশি কিন্তু ওর কাছে কয়টা হাত আছে? 1.92। ওর কাছে না 1.92 হাত আছে, গড়ে হাত পায়ে গেছে, কিন্তু ওর কিন্তু ইন্ডিভিজুয়ালি হাত আছে। বিষয়টা কিন্তু এমন যাই এক্স অক্ষ বরাবর দৌড়াচ্ছে তার কি ওয়াই বড় বেগের অংশ আছে, কিন্তু যখন গড় কর্ম তখন এক্স অক্ষ বরাবর যে দৌড়াচ্ছিল তার একটা অংশ ওয়াই বরাবর চলে আসবে, জেড বরাবর চলে আসবে। এই জন্যই বলা হয় এটা গড়ে ধরে নাও সবগুলোর মধ্যে। এই যে লিখেও দিছি সবগুলো অনুর গড় করে ধরে নেওয়া, এটা অ্যাজাম্পশন যে এক্স অক্ষ বরাবর বেগের অংশ, ওয়াই অক্ষ বরাবর বেগের অংশ, জেড অক্ষ বরাবর বেগের অংশ কি হবে? সেম হবে। এই কথা কিন্তু জটিল অনেক কিন্তু যে গড়ে এইটা, কিন্তু সবার এক একটা প্রত্যেকটা অনুযায়ী যদি স্টাডি করি তাহলে কিন্তু এটা হবে না। প্রত্যেকটা অনুযায়ী আলাদা আলাদা করে স্টাডি করলে কিন্তু এটা হবে না। এটা কখন হবে? গড়ে। কেউ খালি ওয়াই বরাবর দৌড়াচ্ছে, কিন্তু তখন যখন আমি তাকে গড়ের মধ্যে ফালাই দিচ্ছি তখন কিন্তু ওয়াই বরাবর দৌড়াচ্ছে, কিন্তু তার একটা উপাংশ জেড বরাবর চলে আসবে, তার একটা উপাংশ ওয়াই বরাবর চলে আসবে। অথচ দৌড়াচ্ছে কি ধরো জেড বরাবর দৌড়াচ্ছে, তার উপাংশ কি কি বরাবর চলে আসবে যখন গড় করবো? অর্থ খালি যখন
জেড বরাবর দৌড়াচ্ছে, তার তো এক্স অক্ষ বরাবর ভেক্টর কি বলে, এক্স অক্ষ বরাবর উপাংশ নাই, ওয়াই অক্ষ বরাবর উপাংশ নাই। কিন্তু যখন আমি গড় করব তখন আমার ওই যে তার যে শুধু জেড অক্ষ বরাবর উপাংশ ছিল, তার একটা অংশ চলে আসবে এক্স অক্ষ বরাবর, তার একটা অংশ চলে আসবে ওয়াই বরাবর। গড়ে এটা ধরে নাও। তাহলে গেল। যদি এটা হয় বলো তো ভি1 ভেক্টর কি, ছোটবেলায় তাই লিখছো, বলো ভি1 ভেক্টর কি লিখতে পারবো? ভি1 ভেক্টর সমান সমান ভি1 ভেক্টর সমান সমান vx1 i ক্যাপ, পড়ছো ছোটবেলায়, vx1 i ক্যাপ, vx1 i ক্যাপ ছোটবেলায় পড়ছো, ওই যে বেগ ভি1, তাহলে vx1 i ক্যাপ, তারপরে তুমি কি লিখতে পারো প্লাস vy1 j ক্যাপ, পড়ছো ছোটবেলায়, প্লাস vz1 k ক্যাপ, vz1 k ক্যাপ। তার মানে এটা ভি1 এর বেগের নাম কি দিছি ভি1, তাহলে এক্স অক্ষ বেগের অংশ vx1, ওয়াই বরাবর বেগের অংশ vy1, জেড অক্ষ বেগের অংশ vz1। তাহলে এটা আমি তোমাকে দিলাম। তাহলে এই হচ্ছে কারবার। ওকে, এই ওয়ানটা একটু কাছাকাছি চলে আসো, এটা আমি তোমাকে দিলাম। তাহলে এবার একটু খেয়াল করতে হবে বাবা খুব ভালো করে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, এখান থেকে আমরা কি লিখতে পারি, এই এন থেকে, ওটা তো ওই যে আদর্শ গ্যাসের গতি তত্ত্বের শিকারজনের মধ্যে এটা ধরে নেওয়া আছে এই বিষয়টা, যে গড়ে প্রত্যেকের এটা হয়, এবং সত্যি হয়, কিন্তু বাস্তবে হয়, যে ধরে নিচে দেখে বাস্তব না তা না, কিন্তু বাস্তবে কিন্তু হয়, এটা গড় করলে কিন্তু এটাই হয়। ওকে, গেল এটা। এবার বলো তো দেখি এই ভি1 ভেক্টরটাকে তুমি কি লিখতে পারো, ভি1 এটা এর মানটাকে তুমি কি লিখতে পারো, রুট আবার লিখতে পারো তো, বা এরকম করে লিখতে পারো তো, ভি1 এর পর স্কোয়ার, তাহলে vx1 তারপর স্কোয়ার প্লাস vy1 তারপর স্কোয়ার প্লাস vz1 তারপর স্কোয়ার। বাবা vx vy vz তো গড়ে তো সেম, আমি সবগুলো অনুযায়ী স্টাডি করবো, তো এখানে সবগুলো অনুযায়ী আমি এখানে স্টাডি করবো, তাহলে প্রত্যেকের গড়ে তো সেম। তারপরে আমি কি লিখতে পারি না, ভি1 স্কোয়ার সমান সমান vx1 তারপর স্কোয়ার প্লাস vx1 তারপর স্কোয়ার, কারণ vy আর vx1 তো সমান। তারপরে এবার কি লিখতে পারি, vz1 তারপর স্কোয়ার, সরি 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 সবই সরি, ওই যে নিচে ইয়ে যাচ্ছে ভি, তারপরে কি লিখবো x1 তারপর স্কোয়ার, কারণ vx vy সমান, vz আর vx সমান, তাহলে সবার জন্য এটা লিখলাম, এটা পর স্কোয়ার। বাবা আমি কি লিখতে পারি না, v1 স্কোয়ার 3vx1 তারপরে স্কোয়ার, এটা লিখতে পারি না, এই যে v1 স্কোয়ার সমান 3vx1 তারপরে স্কোয়ার, এটা লিখতে পারি, পারি কি না? তাহলে এখান থেকে আমি vx, এটা আমি কি বলবো, vx1 এটা আমি কি বলবো, vx1 এটার উপর স্কোয়ার সমান বলবো 1/3 vy1, 1/3 v1 তারপর স্কোয়ার। তার মানে v1 এই যে বেগ তার স্কোয়ারটা হবে, কি বললো স্যার, ভালো করে দেখো কি লিখছি আমি, ভালো করে দেখো, এটা মিশে বসে দিও, vx এই উপাংশটা হবে vxটা, মেইন যে বেগ, মেইন বেগ যদি এটা v হয়, মেইন বেগ যদি v হয়, তাহলে সেই মেইন vx স্কোয়ার এটা হবে মেইন বেগ v স্কোয়ার এর 1/3, এটাই প্রমাণিত। তাহলে এখানে কি স্যার এটাই খালি লেখা যাবে না, আরো তুমি লিখতে পারবা, আরো কি লিখতে পারবো স্যার, আরো তুমি লিখতে পারবা, এখানে লিখতে পারবা, সেটা হচ্ছে কি যে এখান থেকে তুমি লিখতে পারবা, এখান থেকে তুমি লিখতে পারবা এখান থেকে লিখতে পারবা vy1 স্কোয়ার সমান 1/3 v1 স্কোয়ার। তুমি আরো লিখতে পারবা, এখান থেকে আরো লিখতে পারবা, আরো লিখতে পারবা, সেটা হচ্ছে vz1 তারপরে স্কোয়ার সমান 1/3 v1 তারপরে স্কোয়ার, এটা তুমি লিখতে পারবা। তাহলে এইটা আমি তোমাকে লিখে দিলাম, এটা কিন্তু আমার লাগিবে, বোঝা গেছে এইটুকু? তাহলে বলো এটা হচ্ছে অ্যাজাম্পশন, সবগুলোর জন্য এটা ধরে নেওয়া, সবগুলোর জন্য এটা কি গড়ে, ওই যে গড় করে ধরে নেওয়া, তারপরে এই হলো অবস্থা, ঠিক আছে তো? তাহলে বাবা গড়ে একটা অণু এদিকে দৌড়াচ্ছে v1 ভেলোসিটিতে, তার x অক্ষের দিক উপাংশ vx, y দিক উপাংশ vy, z এর দিক উপাংশ vz। বলো তুমি কলম ধরে আসো তো, অ্যাটম নিয়ে আসো, তোমাকে বলো এটা দিয়ে কোন দেয়ালে হিট করবে, এই বেগ দিয়ে সরাও কলম, এটা দিয়ে কোন দেয়ালে হিট করবে, এই বেগ দিয়ে কোন দেয়ালে হিট করবে, যদি অণু এটাই হয় তাহলে এই বেগ দিয়ে কোন দেয়ালে হিট করবে, ধরো একটা অণু মাঝখান থেকে দৌড়াচ্ছে, ধরে নিচ্ছে আর কি, কিন্তু গড় কিন্তু এটা ধরে নিচ্ছে মাঝখান থেকে দৌড়াচ্ছে, তাহলে সেই মাঝখান থেকে দৌড়ানো অণুর x অক্ষ বেগের অংশ vx1, y বরাবর vy1, z অক্ষ বরাবর vz1, বুঝছো তো? তাহলে এই বেগ দিয়ে কোনটাকে কোন দেয়ালে হিট করবে,
এই বেগ দিয়ে বাবা এই দেয়ালে হিট করবে, কিন্তু কোন দেয়ালে হিট করবে? আমি একটু এই হিট করে দেয়ালে তোমার এ লেখা কি, এই দেয়ালে হিট করবে, এই দেয়ালে, এই দেয়ালে হিট করবে, এই দেয়ালে হিট করবে। আর VZ1 দিয়ে যদি আমি চিন্তা করি, এই যে Y1 সেটা উপরের দেয়ালে হিট করবে। আর যদি VZ দিয়ে হিট ইয়ে করার চেষ্টা করি, তাহলে এই যে এই দেয়ালে হিট করবে, এই দেয়ালে, এই দেয়ালে হিট করবে। তাহলে Z অক্ষের উপাংশ দিয়ে এই দেয়ালে হিট করে, X অক্ষের উপাংশ দিয়ে এই দেয়ালে, Y অক্ষের উপাংশ উপরের দেয়ালে হিট করে। এমন একটা অণু যদি দৌড়ায়, এভাবে যদি দৌড়ায়, তাহলে দেখো খেয়াল করো, এভাবে যদি দৌড়ায়, এটা X অক্ষের উপাংশ, এটা দিয়ে X অক্ষের দিকে হিট করছে, এটা দিয়ে Y অক্ষের দিকে, আর এইদিকে যে উপাংশ আছে উপরে। তাহলে এক একজন এক একটা দিয়ে আমার ফোকাস কি হবে, ভালো করে খেয়াল করবা। জানি না তোমাদের ধৈর্য কতটুকু, শিকার ধৈর্য। আমি তো চেষ্টা চালাবোই থিওরিতে, নাহলে করতে হবে থিওরি বাদ, চলো অঙ্ক করি। এবার একটু খেয়াল করতে হবে বাবা, চরম একটা কথা বলবো। কলম আছে নাকি এখানে? এটা কি লেখে? লেখছে, ফাইন। এবার একটু খেয়াল করতে হবে, আমরা বের করতে চাই এর মধ্যে গ্যাসের চাপ কত, সেটা হচ্ছে মেইন কাহিনী। ওই চাপ বের করার জন্য আমরা 4টে রুল ফলো করবো। একটু খেয়াল করো কি কি রুল। চাপ বের করার জন্য প্রথমে আমরা কি করব? চাপ বের করার জন্য খেয়াল করো চাপে কিভাবে কনভার্ট হবো। প্রথমে আমরা ভরবেগের পরিবর্তন দেখব, কার কোন একটা অণুর বা কিসে, মানে টোটাল অণুর ভরবেগের পরিবর্তন দেখব। ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় প্রযুক্ত বল। তাহলে পাত্রের দেয়ালে গিয়ে বল কত আসতেছে, কারণ বল এই চাপ সৃষ্টি হয় কিভাবে বলো? কালকে বলছিলাম না, পাত্রের মধ্যে চাপ সৃষ্টি হয় কিভাবে? কলিশন থেকে, সংঘর্ষ থেকে। কেউ যে পাত্রের গায়ে হিট করছে, দ্রিম দাম দ্রিম করে এক একজন যে পাত্রের গায়ে যায় যে হিট করছে আর ঘুরে আসছে, যায় যে হিট করছে আর ঘুরে আসছে, এখান থেকে তো কে আসে? গ্যাসের চাপ আসে। বোঝা গেছে তো? এবার একটু খেয়াল করতে হবে, চাপ বের করার জন্য আমরা কি করবো? প্রথম ভরবেগের পরিবর্তন হার দেখবো, মানে ভরবেগ বের করবো, তারপর ভরবেগের পরিবর্তন হার দেখবো। ভরবেগের পরিবর্তন হার হলে প্রযুক্ত বল। এবার বল যখন আমি পেয়ে যাবো, চাপ P = F/A। এই সূত্র যখনই বসাবো তখনই ওটা চলে আসবি। তো স্যার প্রমাণ তো সহজ দেখি। হ্যাঁ, তো সস্তা না। প্রথমে আমরা কি বের করবো? ভরবেগের পরিবর্তন, তারপর বের করবো ভরবেগের পরিবর্তনের হার, সেখান থেকে আমরা চলে আসবো বল, আর বল থেকে চলে আসবো চাপে, চাপ P = F/A। আর তখনই আমার এই সমীকরণ চলে আসবে। তাহলে উদ্দেশ্য বোঝা গেছে তো? সামনের দিকে আগালে কোনো সমস্যা নাই, কিন্তু চাপের কাহিনী বোঝো। চাপ মানে কি? হোয়াট চাপ? একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল, একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বল। জানি না কত ক্ষেত্র করতে পারি। দেখো একটু এখানে একটা দেখো তো, এইদিকে কি তাকানে দেখা যায়? ছুট্টি না অংশ দেখা যাচ্ছে। ধরো এটা গ্যাসের পাত্র, এই রুমটাই পাত্র, এই রুমটাই হচ্ছে পাত্র। এর মধ্যে গ্যাস ছাড়িয়ে দিছি, গ্যাস ঘোরাঘুরি করতেছে। এখন আমি দেখতে চাই এই জায়গায় চাপ কত, এই জায়গায় এখানে চাপ কত দেখতে চাই, এখানে চাপ কত দেখতে চাই। এটা তো পাত্রের মধ্যে পড়ে নাকি? পাত্রের দেয়াল না এটা? এটা তো পাত্রের দেয়াল, এটা তো পাত্রের দেয়াল, ওই পাশে ওটা তো পাত্রের দেয়াল, ওই যে তোমার মাথায় পিছনের দিকে ওটা তো পাত্রের দেয়াল, তোমার ডানে ওটা কি পাত্রের দেয়াল না? কিন্তু এইখানে আমি দেখতে পেলাম এখানকার ক্ষেত্রফল হচ্ছে কত? এখানকার ক্ষেত্রফল, এখানকার ক্ষেত্রফল ভালো করে দেখবা, এখানকার ক্ষেত্রফল হচ্ছে 0.1 মিটার স্কোয়ার। আর আমি মাপযোগ করে দেখলাম যে এইটুকুর উপরে বল পড়তে হচ্ছে 5 নিউটন। আমার কিন্তু একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য তুমি বুঝলে সাকসেস আমি। এখানে বল পড়তেছে 5 নিউটন। বলো তো ঘরের মধ্যে চাপ কত, মানে দেয়ালে চাপ কত দিচ্ছে? স্যার কেমনে বুঝবো? তুমি কনভার্ট করতে পারবা। কি করতে পারবো? কনভার্ট করতে পারবা। 0.1 মিটার স্কোয়ারে বল কত পড়ে? গ্যাসের বল কত পড়ে? 5 নিউটন। 1 মিটার স্কোয়ারের উপরে গ্যাসের বল কত পড়ছে? 5/0.1, মানে 50 নিউটন পার মিটার স্কোয়ার বা 50 প্যাসকেল। দেখছো? চাপ বের করার জন্য 1 মিটার স্কোয়ারই লাও লাগবে? নো, ডাজন্ট ফ্যাক্ট। কনভার্ট করে নিতে পারবো। চাপ বের করার জন্য চাপ 2 মিটার। এই হ্যাঁ, মনোযোগ, আবার মনোযোগ, আবার মনোযোগ, নতুন করে মনোযোগ। কথা বলবো না, নতুন করে খালি মনোযোগ দিতে থাকবা। এরপরে যদি যাই বুঝবা না, খাচ্ছি মারে বসে থাকবা। এটা স্যার বিশাল বড় 2 মিটার স্কোয়ার। কয় মিটার স্কোয়ার? 2 মিটার স্কোয়ার। এখান থেকে চাপ বের করতে পারবো? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। কি হবে? এটা হচ্ছে পাত্রের দেয়াল, পারবো। আমি দেখবো এখানে কত বল পড়তেছে, এরপরে লম্বায় কত বল পড়তেছে। আমি হিসেব পাতি হ্যান করে দেখলাম, প্রেশার মাপার মেশিন দিয়ে দেখলাম এখানে বল পড়তেছে 100 নিউটন। আমি কি চাপ বের করতে পারবো না? কিভাবে বের করবো? 2 মিটার স্কোয়ার বল কত? 100 নিউটন। 1 মিটার স্কোয়ার পর বল করে কত হয়? 100/2, কাটাকাটি করলে কত? 50 নিউটন পার মিটার স্কোয়ার। পেলাম না আমি? এমন কি
কথা আমাকে বলতে হবে, কিচ্ছু করার নাই। এমন কি আমি যদি তোমাকে বলি যে একটু অংশ নিয়ে তুমি চাপ বের করতে পারবা কিনা, একটুকু, অথবা এমন, খেয়াল করো, আমি যদি তোমাকে বলি এই যে কিচির কিচির এইটুকুর মধ্যে, এইটুকুকে হেল্প করে তুমি চাপ বের করতে পারবা কিনা, পারবা? আমাকে খেয়াল দেখতে হবে এইটুকুর বল কত পড়তেছে, একটু তো কোনো সমস্যা নাই। এখন আমি একটা কথা বলিব, চাপের সংখ্যা থেকে একটা কথা বলিব। কি কথা বলবেন? আমি এখন এখানে গ্যাসের চাপ বের করতে 6টা দেয়াল নেব না, জাস্ট একটা দেয়াল কনসিডার করবো। স্যার দেয়াল না কি করবো? দেয়ালের নিচের অংশ কনসিডার করে, তাহলে আমার জন্য একটু প্রমাণ করাটা জটিল হবে। আমি একটা দেয়াল নেব, চাপ বের করার জন্য কি 6টা দেয়াল দরকার? সম্ভবত ইসাক স্যারের বই 6টা দেয়াল দেয় বের করে দেখাইছে, কিন্তু 6টা দেয়াল কি দরকার? জাস্ট একটা দেয়ালের কোনো সমস্যা? একটা দেয়ালের অল্প একটু অংশ হলেও কোনো সমস্যা? বার করতে পারবো, কিন্তু অল্প একটু অংশ থেকেও। আমি ওই যে লাল লাল যে দেয়ালটা অংশটা দেখতেছো, দেয়ালটা দেখতেছো, ওই দেয়ালে প্রযুক্ত বল থেকে আমি চাপে কনভার্ট হবো। কি করলো স্যার রে? ওই দেয়ালে প্রযুক্ত বল থেকে চাপে কনভার্ট হবো। এটার জন্য ওই দেয়ালের ক্ষেত্রফল কত, হাবি যাবি ইত্যাদি ইত্যাদি বোঝার জন্য, বোঝা গেছে তো, ইত্যাদি বোঝার জন্য আমরা যে কাজ করব, এর মধ্যে আমরা গ্যাসের অণু ধরে নেব, একটু অন্য কালিতে ধরে নেই। কিছু কার্যক্রম ছিল, সেই কার্যক্রমগুলো এখন সমাপ্ত করি। হ্যাঁ দেখো, প্রত্যেকটা দেয়ালের দৈর্ঘ্য এল, এটা কত? এল, দৈর্ঘ্য কত? এল, উচ্চতা এল, প্রস্থ ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম। তার মানে এর নাম কি? কি নাম? কিউব। তাহলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম তার নাম কি? কিউব। এই কিউবের মধ্যে n সংখ্যক কি আছে? অণু আছে। কত সংখ্যক অণু? n সংখ্যক অণু আছে, গ্যাসের অণু। ঠিক আছে তো? মোট প্রতিটি অণু ভর আছে, প্রতিটি অণুর ভর কত বাবা? m। তাহলে এই কিউবের মধ্যে কত অণু আছে? n সংখ্যক। প্রত্যেকটা অণু ভর কত? m। অণু আছে কটা? n সংখ্যক। এটা একটা কিউব যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম। তাহলে কি ধরছি? দৈর্ঘ্য ধরছি l, প্রস্থ l, উচ্চতা l। আর এখানে কনসিডার করছি কয়টা অণু? জাস্ট একটা অণু। কয়টা অণু? একটা অণু কনসিডার করছি এখানে, জাস্ট একটা অণু কনসিডার করছি। তাহলে একটা অণু, কিন্তু অণু কিন্তু অনেকগুলো আছে, পরে এলে ধীরে ধীরে কনভার্ট হবো। এই একটা অণু কিচ্ছা আগে দেখি, তাহলে সবগুলো অণু কিচ্ছা এটাই হবে। একটা অণু কিচ্ছা আগে দেখি, একটা অণু কি কিচ্ছা দেখবেন? এই একটা অণুতে ভরবেগের পরিবর্তন হার দেখবো। কিভাবে দেখবেন? দেখো, কোন দেয়াল টার্গেট? 6টা দেয়াল লাগে চাপ বের করতে, কটা? একটা দেয়ালের হয়, এমনকি একটা দেয়ালের নিচে অল্প একটু অংশ থেকে আমি চাপে কনভার্ট হতে পারি। তো আমার তো উদ্দেশ্য কি বের করা? চাপ বের করা। তাহলে আমার টার্গেট হচ্ছে একটা দেয়াল। মনোযোগ দিও, চমৎকার হবে। এবার দেখো কিভাবে বের করি ভরবেগের পরিবর্তন। দেখো এটা কি দেয়াল, ভালো করে দেখবা, না বুঝলে আমাকে বলবা। এটা কি বাবা? এটা হচ্ছে, একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার দেয়াল। দেয়ালটা আমি এভাবেই দেই, এটা হচ্ছে দেয়াল, এটা হচ্ছে আমাদের দেয়াল, এটা হচ্ছে আমাদের দেয়াল, এটা হচ্ছে আমাদের দেয়াল। এই দেয়ালটা একটু ছোট নিলে ভালো হতো। একটু ছোট করে নিলাম। এটা হচ্ছে আমার দেয়াল, এটা হচ্ছে আমার দেয়াল। এই দেয়ালে খেয়াল করো, m ভর বিশিষ্ট একটা অণু। কি ভর বিশিষ্ট? m ভর বিশিষ্ট একটা অণু এই দিকে আসছে। m ভর বিশিষ্ট কি বেগের উপাংশ দেয়? vx1 বেগের উপাংশ দেয়। কি দিয়ে বাবা? vx1 আসলো। আসার পরে দেয়ালে হিট করলো। ওই টার্গেট দেওয়াল কটা? বারবার বলো, টার্গেট দেওয়াল কটা? একটা। কিন্তু এখানে হিট করলো। হিট করার পর এই অণুটা, তোমাদের কি লেখা ছিল কালকে অ্যাজাম্পশনে, আদর্শ গ্যাসের অণু অ্যাজাম্পশনে, যে প্রত্যেকটা অণু সি স্থাবক সংঘর্ষ করে। কি করে? সি স্থাবক। অণুগুলো কেমন দেখতে? জাস্ট জেলির মতো, জাস্ট জেলি, চকলেট যেমন নরম, এরকম। তাহলে বলো, এই দিকে আসলো কত বেগে? vx1 বেগে। তাহলে হিট করলো কত বেগে? m ভরে গ্যাসের কণা vx1, আবার আসলো কত বেগে? vx1। এখানে ভরবেগের পরিবর্তন কত ঘটলো? একটা কোণার ওই দেয়ালে ভরবেগের পরিবর্তন কত ঘটলো? এই বেগের উপাংশ দিয়ে একটা কোণা ভরবেগের পরিবর্তন কত ঘটলো? চলো সাথে আসি। ভরবেগের পরিবর্তন কি রাশি? ভেক্টর রাশি। তাহলে ভরবেগের পরিবর্তন ডেল পি সমান পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। ও স্যার, হ্যাঁ, ফাইনাল কোনটা? এডে ওটা কি ইনিশিয়াল, এটা কি ফাইনাল, ধরে নিচে আর কি। তাহলে এটা ফাইনাল। তাহলে m vx1 সরাসরি
বুঝছো নাকি বোঝনি? সব ঠিকঠাক? এম ভি এক্স ওয়ান এইটা। এবার দাঁড়াও, কোন অক্ষের দিকে বলো? এক্স অক্ষের কোন দিকে? নেগেটিভ দিকে। তাহলে আই ক্যাপ দিয়ে সামনে কান কি দেবো? মাইনাস। আবার খেয়াল করো, এবার মাইনাস আছে, সূত্রের মাইনাস এম ভি এক্স ওয়ান। এবার দেখো তো ওই উপাংশটা কোন, ওই ভরবেগের পরিবর্তন, ভরবেগটা কোন দিকে বলো? ওই ভরবেগটা কোন দিকে? ওই ভরবেগটা স্যার এক্স অক্ষের দিকে, ক্যাপ এক্স অক্ষের দিকে। এটা ভরবেগ পরিবর্তন। ফাইনাল ভরবেগ এদিকে, ভরবেগ ভেক্টর রাশি। তাহলে এইদিকে যেহেতু, তাহলে মান কত? এম ভি এক্স ওয়ান। আর এইদিকে যেহেতু তাহলে নেগেটিভ, সূত্রের মাইনাস দিয়েছে, সূত্রের মাইনাস, ওই যে মাইনাস আছে সূত্রের মাইনাস। ইনিশিয়াল কত? ওইদিকে এম ভি এক্স ওয়ান, এক্স অক্ষের ধনাত্মক দিকে যেহেতু এইটা। ফাইনালি কি হবে দেখো একটু, এখানে ফাইনালি কি হবে? মাইনাস টু এম ভি এক্স ওয়ান আই ক্যাপ। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। একটা কোণার, আমি বারবার বলছি, একটা কোণার এক্স অক্ষের উপাংশতে ভরবেগের পরিবর্তন। পুরোটা কিন্তু কাজে লাগায়নি, কিন্তু এই যে এখান থেকে পুরোটাতে কনভার্ট হবো। হ্যাঁ, এখান থেকে পুরোটাতে কনভার্ট হবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ভি ওয়ান থেকে কনভার্ট হবো পরে পরে পরে। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, এর ভেক্টর রূপ। হার বের কোনো পরে দেখিচ্ছি। এবার বলতো ভরবেগের পরিবর্তনের ভেক্টর রূপ। এই জন্য আমি উপরে কিন্তু ভেক্টর, উপরে ভেক্টর দিলাম, ভেক্টর দিলাম। এই যে সাকসেসফুলি সব শেষ, আর কোনো মিসিং গ্যাপ ট্যাপ নাই। ভেক্টর দিতে উপরে বার্সেলোনাতে ভেক্টর বুঝাইছি। এবার ভরবেগের পরিবর্তনের মান কত? এবার ভেক্টর দেবো না, কিন্তু মান দেখবো। কিন্তু চলো, ভরবেগের পরিবর্তনের মান কত? টু এম ভি এক্স। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের মান। এবার আমরা কিন্তু ভরবেগের পরিবর্তনের হার থেকে আমরা কিন্তু ইয়ে বের করে ফেলবো। কি বের করে ফেলবেন? বলের মান বের করে ফেলবো। চলো, ভরবেগের পরিবর্তনের হার কত এখন সেটা দেখবো। ভরবেগের পরিবর্তনের হার দেখবো। দেখো চলো, ভরবেগের পরিবর্তনের হার কত স্যার? এই ভরবেগের পরিবর্তনটা করছে কয়বার কলিশনের জন্য? একবার। কয়টা কোণের জন্য? একটা কোণা। কয়বার কলিশনের জন্য? একবার। কিন্তু কলিশন কি এখানে একবার হচ্ছে না, অনেকবার হচ্ছে। এই ভরবেগের পরিবর্তন হচ্ছে কত সময়ের মধ্যে, সেটা তোমাকে দেখাবো এখন। এই ভরবেগের পরিবর্তন হচ্ছে কত সময়ের মধ্যে, সেটা তোমাকে আমি দেখাবো। ভালো করে দেখো, ভালো করে দেখো। এটা কি, এটা কি বাবু, বাবু ভালো করে দেখো বা, একদম চরম ভাবে। এটা কি রে বাবা? এটা কি পাত্রের, এটা কি পাত্রের দেয়াল? এটা, এটা একটা দেয়াল। এই দুই দেয়াল ভালো করে দেখো, ওপর থেকে ভালো করে দেখো, পাত্রের দেয়াল। এই যাস না রে বাবা, কি একটা মুশকিল। হ্যাঁ, পাত্রের দেয়াল, এটা একটা দেয়াল। গুড। হ্যাঁ, এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল। ভালো করে খেয়াল করবা। দেয়াল লাগু একটু তোমরা যাদের পিছন থেকে দেখতে পারো, এই দেখো দেয়ালের অবস্থা দেখো। এটা একটা দেয়াল। হ্যাঁ, খেয়াল করবা, এটা একটা দেয়াল। এই দেখো দেয়াল। বলো তো দুই দেয়ালের মাঝখানে দূরত্ব কত? এ বাবু, দুই দেয়ালের মাঝখানে দূরত্ব কত? মানে এই দেয়াল আর ওই দেয়ালের মাঝখানে দূরত্ব কত? এল। হ্যাঁ, তাহলে দুই দেয়ালের মাঝখানে দূরত্ব কিন্তু বাবা এল। তাহলে এই দূরত্ব কত বলো? এই দূরত্ব কিন্তু, এই দূরত্ব কত? এল। দেয়ালের মাঝখানে দূরত্ব। এই এক একটা সংঘর্ষ কত সময় ধরে হয়, এটা কিন্তু আমি তোমাকে এখন বুঝাবো। তাহলে বলো সমস্যা কি হচ্ছে, খেয়াল করবা। যাচ্ছে ধাক্কাস, টার্গেট দেওয়াল কিন্তু ওইটা। কোনটা টার্গেট দেওয়াল? সেই টার্গেট দেওয়াল আমি আবার লাল কালি দিয়ে দেবো। এটাই কিন্তু টার্গেট দেওয়াল, এটাই কিন্তু টার্গেট দেওয়াল। ওই একটাই কিন্তু দেওয়াল টার্গেট করছি, এতগুলো দেওয়াল দরকার নাই। এবার খেয়াল করো, হ্যাঁ কিভাবে হিট করেছে। যাচ্ছে ধক্কাস, আসলো। কোনো ধক্কার শব্দ নিচ্ছি না আমি ভাই, হচ্ছে না, হচ্ছে নিচ্ছি না, কারণ টার্গেট দেওয়াল একটা। আবার ধক্কাস, 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 ধক্কাস। এখান থেকে সময় বের করবো, তাই নাকি? হ্যাঁ, এখান থেকে সময় বের করবো। আবার দেখো, ধক্কাস, 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 ধক্কাস। ওই টার্গেট দেওয়াল একটা, ওই একটা দেওয়ালে এই যে ধক্কাস হচ্ছে কত সময়ের মধ্যে, অর্থাৎ এই ভরবেগের পরিবর্তনটা হচ্ছে কত সময়ের মধ্যে সে বের করতে চায়। কে বের করবেন স্যার? একটু দেখো, এইভাবে বের করবো। দেখো একটু, এস ইকুয়াল সবাই আমরা জানি কি, ভিটি। এই টাইমটা আমি চাই এই ভরবেগের পরিবর্তন হতে। এই যে একবার কলিশনে ভরবেগের পরিবর্তন হতে কত সময় লাগে সেটা। এই কোন দিকে গেছো তুমি? মনোযোগ হারা ফেলছো নাকি? গ্যাসের আর ফিজিক্স রে। হ্যাঁ,
একবার করে শোনাতে কত সময় লাগে, মানে এই ভার্বের পরিবর্তনটা হতে কত সময় লাগে? হে বাবু তোমাকে একটা বুদ্ধি শিখে দেই, না হয় টার্গেট করলে তুমি তোমার সমস্যা আছে, না পচায় কি করবা, কিচ্ছু বুঝছি না, হা করে পড়ে দিয়ে তাই থাকবা, বিশাল বোঝা বুঝিচ্ছি, প্রয়োজনে ইংরেজি দাঁড়া থাকে হা করে, কিন্তু তুমি ঘুরো কোথায়? পৌর পার্কে। আমি খুশি তাইলে খুশি, কিন্তু আমি এক্সপেক্ট করবো, এটা মজা করলাম, এক্সপেক্ট করবো প্রত্যেকে এই থিওরিটা বোঝার চেষ্টা করো। এটা জনপ্রিয় থিওরি, ফিক্সের আদর্শ গ্যাসে আছে, তাপগতিবিদ্যা আছে, জনপ্রিয় একটা থিওরি। এদিকে তাকাও, মজা করলাম। এসি আর বিটি, এবার তাকাও, প্রত্যেকবার ধাক্কার সাথে অতিক্রান্ত দূরত্ব অনুর 12 সমান সমান কে তোমাদের তাকাতে এদিকে গেছে, 12 সমান সমান অনুর বেগ vx1, এটা দিয়ে তো এই বেগের উপাংশ দিয়ে তো ধাক্কা হচ্ছে ওই দেয়ালে, ইন্টু টি, ওই টি 2l ডিভাইডেড বাই vx1। এই সময়ের মধ্যে এই ভরবেগ পরিবর্তনটা করছে 2m vx1। কি রে বাবা, 2m vx1 গেছে রে, 2m vx1, 2m vx1। হ্যাঁ খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, দেয়াল দেয়াল এটা দেয়াল 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 এটা দেয়াল, টার্গেট দেয়াল আমার এটা, আর এটা তো পুরোটা তো দেয়াল, অনুর থেকে যাচ্ছে ধক্কাস ধক্কাস ধক্কাস। স্যার এমন ধক্কাস হচ্ছে না, আরে ভাই আবার বলছে লাল টার্গেট দেওয়াল আমার উঠে বারবার বারবার, বলো ধক্কাস, কি হলো এটি? 2m vx1, এই ভরবেগের পরিবর্তন হলো, ধক্কাস আবার 2m vx1, ধক্কাস আবার 2m vx1, ধক্কাস আবার 2m vx1, বারবার 2m vx1 2m vx1 2m, তাতে কয় হয়? যায় আবার আসে, যায় আবার আসে, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব 12। কত বেগ যায়? vx1। তাহলে আমরা জানি এসি করবিটি, এর থেকে তো আমি টাইম বের করতে পারি। বলো তোমরা যদি না বুঝো আমি বলি, এটি যদি আমি লিখি 4m vx1, তাহলে বাবু সময়টা হবে এর ডাবল। কি বল? ডাবল, কারণ আমি দুইবার ভরবেগের পরিবর্তন নিছি, তাহলে সময়টা হবে আর কি ডাবল, একে দুইটা গুণ দাও, তাহলে 4l vx1 সময়। এটা যদি তিনবার, যদি তিনবার, এটা যদি 6, তিনবার 3 গুণ ঢালেছে 6m vx1 যদি হয়, ভরবেগের পরিবর্তন যদি তুমি কনসিডার করো, তাহলে এই সময়টা হবে 3 বারের সময়, তাহলে 3 গুণ করলে 3 × 6, কিন্তু ফলাফল আসবে সেম, ভরবেগের পরিবর্তন হার আসবে সেম। তাহলে এই সময়ের মধ্যে এই ভরবেগের পরিবর্তন ঘটছে, এই সময়ের মধ্যে। তাহলে চলো বলটা বার করি, চলেন স্যার বলটা বার করি, স্যার দেরি আর করেন না, চলো। এফ অতএব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রযুক্ত বল অতএব, প্রযুক্ত বল এফ সমান সমান, হ্যাঁ, ভর বেগের পরিবর্তনের হার। ভর বেগ মানে 2m vx1 ডিভাইডেড বাই 2l vx1, vx1 মিস্টার কে 2 কাটা, তাহলে কি পাচ্ছি? সমান সমান f সমান সমান আমি পাচ্ছি, খেয়াল করো, f vx1 উপরে উঠে যাবে না, m vx1 তারপর স্কয়ার ডিভাইডেড বাই l, পারছো রে বাবারা? ক্লিয়ার কিনা? সব ঠিকঠাক? f সমান সমান সব ঠিকঠাক, m vx1 তারপর স্কয়ার ডিভাইডেড বাই l, এটাকে আমি কি লিখতে পারি? এটা রিপ্লেস করতে পারি, খেয়াল করো, এটাতে রিপ্লেস করতে পারি, এটাতে। তাহলে কি লিখবেন দেখো তো, 1/3, তাহলে m vx1 তারপর স্কয়ার সমান সমান, তাহলে 1/3 কিন্তু, তাই না? তাহলে 3 নিচে নিলাম, তার সাথে কত থাকে যে vx1 তো আমি তো রেড়া করে ফেলাইছি, ছি করে ফেলাইলাম না। আবার তাকাও, m ডিভাইডেড বাই l থাক, m ডিভাইড বাই l থাক, l থাক, সাথে খেয়াল করো, এবার আমি vx1 স্কয়ার মান বসাচ্ছি, তাহলে 3 থাকবে, আচ্ছা, সেই সাথে v1 স্কয়ার থাকবে। এটাই হচ্ছে প্রথম কোণা দিয়ে ওই দেয়ালে প্রযুক্ত বল, টার্গেট দেয়ালে। কয়টা কোণা দিয়া, কয়টা কোণা দিয়া, কয়টা কোণা দিয়ে? একটা কোণা দিয়ে। এখানে কোণা কয়টা আছে? খতম।
তাহলে প্রথম কণার বেগ v1, দ্বিতীয় কণার বেগ v2, তৃতীয় কণার বেগ v3। তাহলে মোট বল কত হবে রে বাবা? মোট বল f মোট। তাহলে মোট বল কত হবে বলো? হ্যাঁ f মোট। তাহলে f মোট স্যার কি হবে? f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ডট 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 আছে fn। বলো প্রথম কোণাতে বলের মান কত হবে? খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, প্রথম কোণাতে বলের মান কত? m v1 স্কয়ার 3l। তাহলে বাবা m v1 স্কয়ার 3l। দ্বিতীয় কোণাতে m v2 স্কয়ার 3l। তৃতীয় কোণাতে m v3 স্কয়ার 3l ও ডট 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 m vn স্কয়ার 3l। লাও কমন, মোট কোণাতে পাই গেছে দেখো। তাহলে লাও কমন কি? m বাই 3l কমন নিলে হবে কি? v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস v3 স্কয়ার প্লাস ডট 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 vn স্কয়ার। কোনো সমস্যা না স্যার? কোনো সমস্যা নাই। m 3l খেয়াল করো বাবুরা, v1 সবগুলো কোণা কনসিডার করছি কি করি নাই? তাহলে f মোট দেখছি না, সবগুলো কোণা কনসিডার করছি না? হ্যাঁ খেয়াল করো, v1 স্কয়ার v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস v3 স্কয়ার প্লাস v3 স্কয়ার প্লাস ডট 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 vn স্কয়ার। এবার একখান কাম কর্ম, এই কালিতে কাম অকামটা কর্ম, ভাগ চিহ্ন দেবো, নিচে এল রাখবো, ওপরে এন দিয়ে একটা গুণ দেবো। তোমার কোনো সমস্যা বলো? কোনো সমস্যা? কোনো সমস্যা তো হওয়ার কথা না, এন তো কাটে যাচ্ছে। কিন্তু আখি মেলে তাকাও, ন কথা কতি CRMH মানে কি? CRMH এটা মানে রুট ওভার প্রথম অনুর্বেগ c1 c2, তাই না? তাহলে এখানে আমি কি লিখবো? CRMH মানে আমি এটা লিখলে কোনো সমস্যা নাকি? v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস ডট 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 vn স্কয়ার। আমি এটা লিখলে কোনো সমস্যা? ডিভাইড বাই n, কোনো সমস্যা? এবার যদি এইটাকে আমি মুছে দিতে চাই, কোনটাকে স্যার? এই যে রুটটাকে যদি মুছে দিতে চাই, তাহলে এখানে এখানে কি দেবো? আমি স্কয়ার দেবো। কোনো সমস্যা? তাহলে এই জায়গায় বাচ্চারা বোঝে না, কেন যেন বোঝে না। তাহলে এখানে একটু সাবধানের সাথে ডিল করতে হবে। তাহলে বাবু বলো কি হবে? স্যার এটা হবে m বাই 3l, সাথে কি থাকলো? n। আর এই পার্টটাকে আমি লিখবো CRMS তারপর স্কয়ার। হে চলে যাচ্ছে কিন্তু MNCR করে, ওই যে পিভি কল MNCR করে চলে যাচ্ছে কিন্তু। দাঁড়াও, কামার কোন আছে তো? কামার কোন আছে? কি কাম? কেমন কি বের করছে? মোট বল। এর ভর বলতে আমি কিসে কনভার্ট হবো? চাপে কনভার্ট হবো না, চাপে কনভার্ট হবো না। তাহলে সে কনভার্ট লাল কালি দে। চাপে ইকুয়াল f ডিভাইডেড বাই a, মোট f কত? m n CRMH তারপর স্কয়ার ডিভাইডেড বাই 3l। এটা না 3l? এটা না? এটা তো 3l, এটা না? তাহলে এটা, তাহলে এটা কেমন লেখছে কিন্তু 3l, সাথে কি আছে? a। দেখো তো বাবু, মনে পড়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে সেটা কিউব হতে পারে, সেটা সিলিন্ডার হতে পারে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ দিলে জানো কি হয়? আয়তন। তাহলে কি হচ্ছে? পি সমান সমান এম এন সি আর এম এম এইচ 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 তারপর স্কয়ার সমান সমান 3v। এখান থেকে আমি লিখবো পিভি ইকুয়াল 1/3 এম এন সি আর এম এস তারপর স্কয়ার। অনেকক্ষণের জার্নি, সবগুলো অনেক কনভার্ট হয়ে গেছে। সেই অনেকক্ষণ ধরে জার্নি, যে তোমাদের বোঝানোর জন্য অনেকক্ষণ ধরে পাই তারা। কিন্তু উদ্দেশ্য কি ছিল দেখছো? প্রথমে ভরবের পরিবর্তন, সেখান থেকে ভরবের পরিবর্তনের হার প্রথমে একটা কোণা দিয়ে, তারপরে এন সংখ্যক কোণা দিয়ে ভরবের পরিবর্তনের হার হচ্ছে প্রচলিত বলের সমান। সেখান থেকে বলের থেকে আমি কনভার্ট হয়েছি চাপে, গ্যাসের চাপ। কিন্তু তারিফ করে দেওয়া ছিল একটা দেয়াল। ইজাক স্যার কি করছে? 6টা দেয়াল দিই, পরে 6টা গুণ করছে, হ্যান দেন ওটা জটিল হয়ে গেছে বেশি। একটা দেয়াল দিই, এটাই আসবে, সমস্যা নেই। দেয়াল একটা অংশ দিয়ে এটা আসতো। PV ইকুয়াল 1/3 এম এন সি আর এম এস তারপর স্কয়ার। পি তো গ্যাসের চাপ, ভি তো গ্যাসের আয়তন। হোয়াট ইজ এম? এম হলো প্রতিটি অণুর ভর, প্রতিটি অণুর ভর।
আচ্ছা এম, এন কি মোট অণুর সংখ্যা, অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা। তাহলে এন হচ্ছে কি মোট অণুর সংখ্যা, ক্লিয়ার এন। আর সিআরবিএস কি বলো, প্রতিটি অণুর, বলো প্রতিটি অণুর বর্গমূল, বর্গমূল গড় বর্গ বেগ। এই ধারণা তোমার থাকতে হবে, নাহলে তুমি ম্যাথ করতে পারবে না। এখানে প্রতিটি অণুর ভর আর মোট অণুর সংখ্যা, এটাতে আমার বোঝা যাচ্ছে মোট ভর। কি ভর বাবা? মোট ভর। অর্থাৎ আমি যদি এভাবে না লিখি তাহলে আমি এইভাবে অবশ্য লিখবো, হে মোট অণুর সংখ্যা, এটা সংখ্যা। যদি এভাবে না লিখি তাহলে এখানে এই কথাটা আমি লিখবো যে এম এন ইকুয়াল কি বাবা, এম এন সমান কি বলো, না 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 না। এখানে এম এন মানে কি, এখানে এম এন এটা মানে মোট ভর, এটা মাথায় রাখতে হবে। এবার একটু খেয়াল করো, আবার এগেইন এগেইন, পিভি, পিভি ইকুয়াল 1/3 এম এন সি আর এম এইচ, তারপর স্কোয়ার কি স্যার, সি আর এম এইচ তারপর স্কোয়ার, সি আর এম এইচ তারপর স্কোয়ার। এবার খেয়াল করবা, এম যদি আমি এটা ধরি তা হবে কি, এম মানে যদি হয় প্রতি মোলের ভর, প্রতি মোলের ভর, তাহলে এম মানে কি ধরছি বলো, এম মানে কি ধরতেছি প্রতি মোলের ভর, প্রতি মোলের ভর, মোলের ভর। এন আমার হবে মোট মোল সংখ্যা, মোল সংখ্যা। আমি বলতে চাই ক্রিস্টাল ক্লিয়ার করে, আমি বলতে চাই সংখ্যা, আমি বলতে চাই। এটাতে যদি কোনো ম্যাথ করো তাও অ্যান্সার যা হবে, এটাতে ম্যাথ করলে ম্যাথের অ্যান্সার একই হবে। আর সিআরএস কি, প্রতিটি প্রতিটি অণুর বর্গমূল, বর্গমূল গড় বর্গবেগ, বর্গবেগ। এখন এই আমি তোমাকে বোঝাবো, কে কথা বলে, এখন আমি তোমাকে এটাই বোঝাবো, এটা খেয়াল করবা, আমি তোমাকে এটাই বোঝাবো। এখন এইখানে বোঝাবো নাকি এতে বোঝাবো? আচ্ছা আমি এখানেই তোমাকে বুঝাই। এখানে বোঝানোর জন্য আমি এটাকে একটু সাইড করে একটু ছোট করে ওইখানে একটু রেখে দিয়ে না কাজ করি, এটাকে ভিতরে ঢুকাই দিই। ওকে, তারপরে পরে নিয়ে আসছি আমি, এখানে আমি তোমাকে বুঝে দিই ঘটনাটা কি। তাকাবা, এটা হলো পাত্র, কন্টেনার, কন্টেনার। তাকাবা, খুব ভালো করে মনোযোগ দিবা। এর মধ্যে 2 মল আছে গ্যাস, ভালো করে একবারে কড়া মনোযোগ একদম, কারণ এখন তো তুমি থিওরি শেষ, এখন তো তোমাকে ম্যাথ করতে হবে। 2 মল গ্যাস আছে স্যার, গ্যাসের নাম কি? অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস। বলো হোয়াট ইজ এম, হোয়াট ইজ এম? এম মানে প্রতিটি অণুর ভর, কত অণুর ভর স্যার? এম মানে কি প্রতিটি অণুর ভর, আর এন মানে মোট অণুর সংখ্যা। এই কনসেপ্টটা এম এন বের করতে চাই, মনে আছে তো তোমার? চলো সামনের দিকে আগাই, এই দিকে তাকাও। মোল কয় মল আছে? 2 মল। ওকে, বলো তো দেখি মোট অণুর সংখ্যা কত এখানে? 1 মল মানে 6.023 × 10⁻23। অনেকের মাথার মধ্যে যায়, কেন জানো? তখন আমার ধারণা হয় যে ওই যে শুরুর দিকে যে ক্লাসগুলো নিতাম, 1 মোল সমান সমান 6 মধ্যে থাকে 6.023 × 10⁻23টি অণু, আর এই 1 মোল গ্যাস আয়তন এসটিপিতে আয়তন দখল করে 22.4 লিটার। এই ক্লাসগুলো না করে নাই বিদায় মাথার উপর দিয়ে চলে যায়। তাহলে ওই ক্লাসগুলো কি নেওয়ার দরকার ছিল আমার? কেন নিচ্ছি? যাতে এই ক্লাসগুলো অনেক ক্লিয়ার হয়, ক্রিস্টাল ক্লিয়ার হয়। ক্লাসগুলো তোমরা মিস্ট্রিজ দিয়ে একাকার। ভালো, সুন্দর। তাহলে বলো এখানে সুন্দর করে দেখো, 2 মল গ্যাস, মোল সংখ্যা কত আছে? টোটাল মোল কত, মানে টোটাল অণুর সংখ্যা কত? স্যার অণুর সংখ্যা n সমান সমান 2 × 6.023 × 10⁻23টি। এতটি অণু আছে, 23টি, এতটি অণু আছে। আর এম এর মানে হলো
প্রত্যেকটা অণুর ভর। বলো তো এখানে মোট অণু আছে এতটি, তাদের ভর কত টোটাল? টোটাল ভর স্যার বুঝলাম না। 2 মল অক্সিজেন গ্যাস আছে, 1 মলে ভর কত? 32 গ্রাম। 2 মলে ভর কত? 64 গ্রাম। তাহলে এতটি অণু আছে, তাদের ভর হচ্ছে 64 গ্রাম। 2 মল গ্যাস আছে না পাত্রের মধ্যে, তাহলে প্রত্যেক মলে ভর কত? 32 গ্রাম। অক্সিজেন তো, অক্সিজেন, নাইট্রোজেন হলো 28 গ্রাম হতো, তো অক্সিজেন তো কত গ্রাম? 32 গ্রাম। তাহলে 2 মলে ভর 32 গ্রাম, 1 মলে ভর 32 গ্রাম, 2 মলে ভর 64 গ্রাম। তাহলে 2 মলের মধ্যে এতটি অণু আছে, তাহলে এতটি ভর 64 গ্রাম। তাহলে আমি লিখতে পারি না বাবা? 2 × 6.023 × 10⁻23 টি অণুর ভর, অণুর ভর বলো কত গ্রাম? 64 গ্রাম। কিন্তু 64-র সাথে আমি 10⁻³ দিয়ে এটাকে কি বানালাম? কেজি বানালাম। কেন কেজি বানালেন? আপনার উদ্দেশ্য কি? কেজি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমার অঙ্কটা করতে হবে কেজিতে। কে? এই সিআরএমএস হচ্ছে বেগ, হচ্ছে একক হচ্ছে মিটার পার সেকেন্ড। যেহেতু এর একক মিটার পার সেকেন্ড, তাহলে পুরোটাই আমার করতে হবে এসআই এককে। কারণ সিআরএমএস এর ভ্যালুতে আমি বসাবো, কিসে বসাবো? মিটার পার সেকেন্ডে বসাবো। তাহলে পুরোটা ভ্যালু আমার এখানে যারা যারা আছে সবাই আমার বসাতে হবে কিসে? এসআই। মানে চাপ বসাতে হবে এসআই, আয়তন বসাতে হবে এসআই, সিআরএমএস কিসে বেরোবি? এসআই। তাহলে এটা যে এসআই অঙ্ক করতে হবে তার কারণ একটাই, কারণ ওখানে আছে সিআরএমএস, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এবার সামনের দিকে আগাই। ওকে, এটা কয়ডানোর ভর রে বাবারা? কয়ডানোর? 1.6 এর এতটি অনুর ভর কত? 64 × 10⁻³ কেজি। একটা অনুর কত হবে? একটি অনুর ভর কত হবে? 64 × 10⁻³ ডিভাইডেড বাই 2 × 6.023 × 10⁻23। তোমার আমি ব্রেনটাকে একটু ঝালামালা করতে চাচ্ছি। তাহলে এম এর ভ্যালু কত? প্রত্যেকটার ভর কত? 64.10⁻³ ডিভাইডেড বাই 2 × 6.023 × 10⁻23 এত। এবার বলো দেখি এম এর ভ্যালু কত হয় দেখে আসি। অতএব এম × এন, স্যার এম এর মান 64 × 10⁻³ তাই তো, ডিভাইডেড বাই 2 × 6.023 × 10⁻23 কেবল গেল কে? এম। তারপরে কি আসবে? এন। ইন্টু চিহ্ন দিছে, এটা ইন্টু চিহ্ন দিছি। এন এর ভ্যালু কত? পুরি বাবা, বিশাল বড় এন এর ভ্যালু। ওকে, ডন্ট ওয়ারি, কোনো সমস্যা নেই। আমরা এটাকে একটু এইদিকে নিলাম। ওকে, এন এর ভ্যালু লিখতে হবে আমাদের। এন এর ভ্যালু হচ্ছে 2 × কত? 2 × 6.023 × 10⁻23। এবার একটু আমার কালির দিকে তাকাও। এটা দিয়ে এটা কাটা, এই 2 দিয়ে এই 2 কাটা। অ্যান্সার কত আসলো? অ্যান্সার কত আসলো? অ্যান্সার আসলো কত? ঠান্ডা মাথায় চিন্তা করো। অ্যান্সার আসলো 64 × 10⁻³ আমি সর্বোচ্চ চেষ্টা করে আমি তোমাকে এই পর্যন্ত বুঝালাম। এখানে এম এন এর ভ্যালু এটা আমার সর্বোচ্চ চেষ্টা করে বুঝালাম। এইবার যদি আমি মলের কনসেপ্ট থেকে যদি এম এন বের করি তাহলে কেমন হয় দেখো। এগে মল কয় মল আছে? তাহলে এন এর ভ্যালু হলো 2 মল। 2 মল। এম মানে কি? প্রতি মলের ভর। এম মানে প্রতি মলের, হ্যাঁ প্রতি মলের ভর কত? এম এর মান প্রত্যেক মলের ভর কত? স্যার 32 × 10⁻³ কেজি, রাইট? 10⁻³ কেজি। তাহলে এটা এম, এটা এন। অতএব এম এন এর ভ্যালু কত হচ্ছে? 2 × 32 × 10⁻³ ওরফে 64 × 10⁻³ কেজি। মিলায় নাও ভাই, মিলায় নাও ভাই। এটা কিসের কনসেপ্ট থেকে করছি ভাই? এটা অণুর সংখ্যার কনসেপ্ট থেকে করছি। অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা, অণুর ভর, অণুর সংখ্যা, এখান থেকে করছি এই কনসেপ্টটা। ভালো করে মিলাই নাও। অণুর ভর, অণুর সংখ্যা থেকে এটা বের করছি। আর এটা বের করছি মল এবং মলের সংখ্যা। এখানে কি রাখা আছে? ভালো করে এবার মিলাই, এবার ভালো করে মিলাই। ওকে, ভালো করে মিলাই। হ্যাঁ, আমরা প্রথমে কাজ করব, এইটাকে এই করে দিয়ে সামনের দিকে নেব, হ্যাঁ কাছাকাছি নেব। ওকে, কাছাকাছি নেব এবং আমরা
হুম হুম এবার আমরা বড় করব, পুরোটা এক বোর্ডের মধ্যে চলে আস। এবার মিলাই নাও, ধর আগে সব ঠিকঠাক হোক। তোমাকে কিন্তু টোপ দেবে, তোমার পরীক্ষায় কি দেবে এটা ভালো করে খেয়াল করো। তোমাকে পরীক্ষায় দিবে হলো, ভালো করে খেয়াল করবা, ভালো করে খেয়াল করবা, তোমাকে পরীক্ষায় দিবে মোট অণুর সংখ্যা দেবে পরীক্ষায় খাতায় সাপোজ, আর দেবে প্রতিমলের ভর। তুমি আরামসে প্রতিমলের ভরকে এম ধরবা আর মোট অণুর সংখ্যাকে ধরবা এন, ধরে কোনাকানি গুণ করবা, কুচুত করে অঙ্কটা কাটা হয়ে যাবে। তার মানে কি, হয় তুমি এই কনসেপ্ট থেকে ম্যাথ করো, অর্থাৎ মোট অণুর ভর, প্রতি অণুর ভর নাও, মোট অণুর কি নাও সংখ্যা নাও, অথবা তুমি এই কনসেপ্ট থেকে ম্যাথ করো, এইটা থেকে প্রতি মোলের ভর নাও, মোট মোল সংখ্যা নাও, কনভার্ট করে নাও, অঙ্ক কিন্তু হবে। কিন্তু তোমার কোনাকানি ম্যাচিং করলে তখন কিন্তু অঙ্ক হবে না। যেমন যেমন পাত্র দিলাম, লিখতে দেবো পরে, পাত্র দিলাম আমি, পাত্র দেওয়ার পর আমি বললাম পির মান 2 ATM, এই ডিস্টার্বেরা, পির মান আমি বললাম 2 ATM, পির মান আমি বললাম 2 ATM, ভির মান বললাম 5 মিটার কিউব, পরতে পরতে সমস্যা। এবার আমি বললাম প্রতিটি অণুর ভর কথার কথা 2 গ্রাম, মোট মোল সংখ্যা এবার আমি বললাম 10 মোল। এবার আমি তোমাকে বললাম CRMS হোয়াট, দেখো ও ব্যাককল কি করবি আরামসে, এটা ভর তো দেওয়া তাহলে এটা এম, সংখ্যা দেওয়া তো এটা তাহলে এটা এন, মানে কনসেপ্ট ঠিক নাই। আমার অঙ্ক এটার সাথে গুণ করলে হবে ভাই, আগের অঙ্ক যাও তো, ও ভাই যাও তো, এম এর সাথে ও এন গুণ দাও না কে 64 হয় নাকি দেখো তো, কোনাখানি দেখো না কে 64 হয়, হয় কহ, এটার সাথে এম গুণ দিলে হয়, এন এর সাথে এম গুণ দাও না কে হয়, তাহলে হয় ওই কনসেপ্ট থেকে ম্যাথ করতে হবে অথবা এই কনসেপ্ট থেকে ম্যাথ করতে হবে, কিন্তু অ্যান্সার সেম হইবে, অ্যান্সার সেম হইবে। যেমন যেমন আমি এখন ওই কনসেপ্টে করবো, প্রতিটি অণু ভর দেয় তাই না, আচ্ছা সিআরএমএস চাচ্ছে তাই না, তো চলো সিআরএমএস বের করি, দেখো একটু সিআরএমএস দেখবা, দেখবা কোথায় বের করবেন স্যার, একটু দেখবা সিআরএমএস বের করবো, খেয়াল করবা CRMH রুট আবার 3PV/mn বার করেছি, দেখো রুট আবার স্যার বলে দিছে সিএমএস একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে সবই বসালে এসে, তাহলে 3 নাকি এটা বোঝনি, 3PV কেন লিখলো, PV ইকুয়াল 1/3 mc স্কোয়ার, 3 এর মনে নিয়ে যাচ্ছি, এ বুঝছে না নাকি, শিওর আল্লাহ ভয় লাগছে তো, 1/3 mn হয়তো করছি কি রে ব্যবহার করতে পারলো রে, CRMH তারপর স্কোয়ার, বাবু এটা রাখো, তাহলে এই 3টা উপরে পার করে দাও, এই যে এটার সাথে পার করে দাও, তাহলে 3PV আর mn দে ভাগ দাও, তাহলে যে mn দে ভাগ, পরে স্কোয়ারটাকে ইয়ে করার জন্য উপরে দিছি রুট, গুড, তাহলে এটা আমি তোমাকে বললাম। এবার খেয়াল করো, পরে ধরো আমার দেখাচ্ছি, পির মান কত স্যার, পির মান 2 ATM, 2 ATM লেখা যাবে না, এসআই কনভার্ট করতে হবে, এসআই হলো প্যাসকেল, তাহলে 1 ATM মানে 10^25 প্যাসকেল, 2 ATM মানে ক্যালকুলেটর করো, 2 ATM মানে 2 × 10^25 প্যাসকেল, 2 × 10 13 25 ইন্টু ভির মান ভাগ্যক্রমে কিসে দিছে মিটার কিউব, মানে এসআই এককে দিছে, তাহলে কত হবে 5 ডিভাইডেড বাই এম এর মান গেছে রে, এম এর মান খেয়াল করো, এটাকে আমি এম ধরলাম, তাহলে প্রতি অণুর ভর ধরছে এম, তাহলে এম এর মান 2, এইবার এটাকে এম ধরা যাবে না, মোট অণু সংখ্যা ধরতে হবে, 10 মোলের মধ্যে মোট অণু সংখ্যা কত আছে, 1 মোলের মধ্যে আছে 6.023, 10 মোলের মান আছে 10 × 6.023, তাহলে 10 × 6.023 ইন্টু 10⁻23, এখান থেকে আমার আসবে মিটার পার সেকেন্ড, কত 5.023 ইন্টু 10⁻23
হ্যাঁ -10 এত মিটার পার সেকেন্ড। অ্যাজ লাইক উদাহরণ দিছে আর কি। স্যার বলো এটা কি স্যার? এই যে আবার ওই কাহিনী সিআরএমএইচ। আমি তো অবশ্যই তোমাকে এটা লিখে দেবো না, আমি অবশ্য এটা লিখতেও দেবো না, কারণ এটা আমি তোমাকে বুঝাচ্ছি। ও রুট আবার বিশেষতা দিচ্ছি। পির মান 3, পির মান এটা ডাবল, তাহলে 2 × 10 × 25, 10 13 25, ভির মান পিভি, ভির মান 5 ডিভাইডেড বাই ওই একই ঘটনা কি দেখো, এটা আমি বসাবো, অনুর ভর বসাবো না, মোল সংখ্যা বসাবো। কেমনি স্যার? কনভার্ট করো কেমনি? প্রতিটা অনুভর এড়ে দেওয়া আছে তাই না? তাই না? কনভার্ট করে নেবো, প্রতিটা অনুভর এড়ে দেওয়া আছে না স্যার? এটা দিয়ে সহজ হচ্ছে, কিন্তু আমি ওটা করবো যে ইচ্ছা হচ্ছে। তাহলে বলো অনুর প্রতিটি অনুর ভর দেওয়া আছে এটা, তাহলে 1 মোলের ভর কত? তাহলে আমি লিখবো কি 1 মোলের কটা আছে? 6.023। তার ভর কত? একটা ভর এটা, তাহলে 6.023 ভর কত? তাহলে একটা ভর এটা 6.023 ভর কত? তাহলে এর সাথে 2 গুণ, তাহলে 2 × 6.023 × 10⁻23। এটা কি বললো? প্রতি মোলের ভর। কি আসলো? প্রতি মোলের ভর। একটার ভর এত, 6.023 কত? 6.023 মানে 1 মোল। তাহলে এটা আর মোল সংখ্যা কত আছে? 10। আর গাদা ওই ক্যালকুলেটর বসে আছে, দেখো পারবা, ওই দেখবি যে এটিও যায় এটিও তাই, যার সাথে পার্থক্য কোন জায়গায় হয়েছে? টুর পরে হয়েছে 6.023, টুর পরে 6 পয়েন্ট আর 10টা করতে পড়ে। আর ওখানে বলো এত বড় ভুল কেমনি করলাম? অবশ্যই এটা কেজিতে হবে। হ্যাঁ অবশ্যই কেজিতে হবে। আমার মূল ভয় ছিল যে এমএন এর দিকে, তো কেজিতে নিবা। অর্থাৎ তোমাদের এটা আসবে হচ্ছে, থ্যাংক ইউ, এটা আগে একটু বললে ভালো হতো আমার জন্য, একটু আগে বললে। বাবু কোথায় ইয়ে গেল? এমএন। তাহলে এটার সাথে তোমার যেটা আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাবা এটার সাথে যা আছে, একটু জায়গা কম কি এটা মুশকিল, এটার সাথে যা আছে বাবা, এই যে এটা, এই ভরটা কিসে আছে বলো? তাহলে এক কাজ করি, সবচেয়ে বেটার হয়, সবচেয়ে ভালো হয়, নো কথা কথি, কি কথা সেটা হচ্ছে এই সারা এটাকে আমি দেখবো 2 কেজি, আর সব নিচে উঠে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কোন সমস্যা? তুমি একটা অনু, হ্যাঁ তুমি একটা অনু বাড়ি দিয়েছিলাম না? তাহলে অনুভর কত নিলাম? প্রতি অনুভর 2 কেজি। ধরো আমার কনসেপ্ট এঁকে, আমার তো মূল কনসেপ্ট দরকার, তাহলে ওই গ্রামের জাত কেজি লেখে নাও, তাহলে তো কাজ শেষ। কিন্তু মাথায় রাখবা ইয়ে কি এককে করতে হবে, এসআই ম্যাথটা করতে হবে, এসআই। এটা আমি তোমাকে বললাম, বড় গ্রামে দেওয়া থাকলে কেজিতে কনভার্ট করিবা, তো এটা তোমাকে আমি বললাম। কোনো সমস্যা? তোমাকে মূল উদ্দেশ্য ফোকাস কি বুঝতে পারছো? তুমি লিখবা কোনটা? এইটা পিভি সমান 1/3 mn CRM স্কয়ার। তাহলে গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ CRMS, এটা মানে আমি কি লিখবো দেখো একটু, √3 PV বাই বাবা MN। PV সমান 1/3 MN CRMS তারপর স্কয়ার, তাহলে MN CRMS এভাবে পড়ানো সম্ভব। 3 PV এটাকে নাও, এটাকে নাও নিয়ে এর নিচে ভাগ করে দাও, দিলে ইনকা হবে। এবার এটাকে মিশাও, মিশায়, আরে বাবু এটাকে মিশাও, মিশালে কি হচ্ছে? এটাকে মিশালে সমান সমান, ওখানে রুটা বাদ দাও, এই তো ঘটনা। ওকে, তাহলে তোমরা বুঝে গেছো আসলে ঘটনাটা কি। তো আমরা এটাকে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে আমরা সামনে দিকে আগাই, এটা আমরা লিখতে পারলাম। ওকে, তাহলে এইটা এ বাবু তোমাকে কি বলছি MN, তাহলে এখানে সুন্দর করে লিখবা, এটা মানে মোট ভর কতবার বলিব সমান সমান √3 PV বাই M। যদি শুধু লেখা থাকে বুঝে নিবা এই M মানে মোট ভর, অর্থাৎ MN এর গুণফল। কঠিন ভাবো না, এটাই কি ভর, এটা মানেই বুঝে নিবা কি ভর, মোট ভর। ওকে ওকে স্যার। N মোল গ্যাসের জন্য তুমি কি লিখতে পারো? N মোল গ্যাসের জন্য, গ্যাসের জন্য তুমি কি লিখতে পারো? N মোল গ্যাসের জন্য তুমি লিখতে পারো, খেয়াল করো, N মোল গ্যাসের জন্য তুমি লিখতে পারো PV = nRT।
এটা লিখতে পারো বাবা এন মোল গ্যাসের জন্য, এটা তুমি লিখতে পারো এন মোল গ্যাসের জন্য। তাহলে এবার যদি আমি কাজ করি, কি কাজ, যে এখানে যদি আমি কাজ করি রুট ওভার 3 পিভি জাহাজ যদি আমি লিখি এন আর টি বাই, লিখবেন সুন্দর হওয়া চাই স্যার, একদম এই জায়গায় কোনো কাহিনী চলবে না। হ্যাঁ এবার খেয়াল করো, হ্যাঁ এইটা 3 এন আর টি বাই আমি লিখবো এম। হোয়াট ইজ এম স্যার? মোট ভর। কিন্তু এখানে মোট ভরের একটা পরিচয় দেওয়া যায়। মোট ভরের কি পরিচয়? এখানে গ্যাসের মধ্যে কয় মল আছে? কয় মল? এই ভাই কয় মলের জন্য বিবেচনা করছো? এন মলের জন্য। তাহলে এটা হলো এন মলের ভর, এন মলের ভর। এটাকে আমি কি লিখতে পারি? আচ্ছা বলো তো দেখি, তুমি আরো কথা লিখতে পারো, কি কথা লিখতে পারো? এক মোল গ্যাসের জন্য কি লিখতে পারো? নো কথা কতি, একদম এক মোল গ্যাসের জন্য তুমি কি লিখতে পারো? এক মোল গ্যাসের জন্য স্যার, এক মোল গ্যাসের জন্য লিখতে পারি, কি লিখতে পারো? পিভি ইকুয়াল 8টি, কারণ এর মান কত? 1 মোল। তাহলে পিভি ইকুয়াল কত লিখতে পারো? 8টি। হ্যাঁ এটা লিখতে পারো তুমি কয় মোল গ্যাসের জন্য? 1 মোল গ্যাসের জন্য। বলো দেখি এখানে তুমি কি লিখতে পারো এখানে? তাহলে সমান সমান রুট ওভার 3 8টি বাই এম। এই এম এর পরিচয় কি? 1 মোলের ভর, 1 মোলের ভর, এটা পরিচয়। তাহলে এম এর পরিচয় কয় মোলের ভর? 1 মোলের ভর। দাঁড়াও, মেলা কথা, কত তোমার সাথে কথা, খালি দেখতে থাকো, করে দেখতে থাকো। এবার দেখো, খেয়াল করো, রুট ওভার 3 আর ডিভাইডেড বাই এন এ ইন্টু টি ডিভাইডেড বাই, দেখো ডিভাইডেড বাই, দেখিচ্ছ তো? ডিভাইডেড বাই এম ডিভাইডেড বাই এন এ। আমি না, হ্যাঁ সবই ঠিক আছে, এটি পড়াতে আমি লেখার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলাম, সেজন্য অনেকক্ষণ ধরে ভাবিছিলাম যে কি করব। এবার একটু এদিকে তাকাও। কোন দিকে তাকাবো স্যার? এদিকে তাকাও। এদিকে তাকাইছো? সুন্দর, তাকাও এদিকে। তাকাও এদিকে। পোলাপান, 1 মোলের ভর কি আণবিক ভরের সমান না? 1 মোলের ভর কি আণবিক ভরের সমান না? তাহলে এই জায়গাতে আমি কি লিখতে পারি? সমান সমান রুট ওভার 3 আর টি বাই আণবিক ভর। তাহলে এটা লিখছি 3 আর টি, নিচে এনে ভাগ দিছে, এখানে লিখবো আণবিক ভর ডিভাইডেড বাই এন এ। কি সমস্যা বলো? কোন সমস্যা? কোনো সমস্যা নাই স্যার, আগান সামনের দিকে। এইটা দাঁড়াও, কি হয়েছে স্যার? এনে কি যায়? কাটে যায় না? তাহলে আর এর নিচে এনে দিচ্ছে, আবার এম এর নিচে এনে দিচ্ছে, কোনো সমস্যা? তো চলো, এটা সমস্যা আমি লিখতে পারি রুট ওভার 3, এই আর মানে হলো, খেয়াল করবা, বোলস আর ডিভাইডেড বাই এর মানে হলো বোলসম্যান কনস্ট্যান্ট কে, আর এখানে থাকলো টি। নিচে কি থাকলো? নিচে থাকলো যেটা, সে এখন তোমাকে আবার বুঝা লিখবে। আবার কি থাকলো স্যার? দেখো তো, খেয়াল করো, 6.023 ইন্টু 10⁻23 এতটি অণুর ভর হচ্ছে আণবিক ভরের সমান। তাহলে কি লিখতে পারি? বলো বলো বলো। এতটির যে ভর, সেই ভরটা কার সমান? আণবিক ভরের সমান। আচ্ছা বলো তো, একটি অণুর ভর কার সমান হবে নি? একটির ভর কেমন হবে নি? দেখো তো বাবা, একটির ভর কত হবে? আণবিক ভর ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23, এটা। আর এটাকে আমি লিখবো এম ডিভাইডেড বাই এন এ। হো, একটা অণুর ভর, তাহলে আমি এইটা আমি লিখবো এম, আর এম এর পরিচয় হচ্ছে একটি অণুর ভর। গায়া রে গায়া, সবকিছু গোলমাল লাগে গায়া। কে রে এটা? তুমি শুধু মনে রাখবা এটা, খেয়াল করো, আবার লিখবো, খেয়াল করবা, আবার লিখবো CRMH, আবার ওই জায়গায় যাবো তোমাকে, রুট ওভার 3 nRT ডিভাইডেড বাই এম। মনে রাখবা এই এম
হলো n মোলের ভর, এমন আর সিআরএমএস প্রত্যেকটা অনুর প্রত্যেকটা অনুর বর্গমূল গড় বর্গবেগ। আমি যদি সূত্র এটা না লিখে যদি সূত্র এটা লিখি √3 8t বাই বড়াতের m, মনে রাখতে হবে m হলো 8t কখন লিখছো, n8t তো লেখো নি, 8t কখন লিখছো 1 মোলের, তখন মনে রাখতে হবে এটা হচ্ছে 1 মোলের ভর। আমি যদি এটা না লিখে যদি এটা লিখি √3 kt বাই m, মনে রাখতে হবে m, মনে রাখতে হবে ওই m হলো একটি অনুর ভর। কি মনে একটু ঝামেলাই হচ্ছে, তোমরা একটু মনে হয় বিপদে পড়ে গেছো চরম ভাবে। এদিকে তাকাও, আমি তোমাকে ডিক্লেয়ার করতেছি 10 মোল গ্যাস আছে। কি গ্যাস? অক্সিজেন গ্যাস। তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। 10 মোল অক্সিজেন গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। ওটি 10 মোল থাক, 10টা থাক, 20 মোল থাক, 200 মোল থাক, দেখার বিষয় নাই। আমার প্রত্যেকটা বর্গমূল বর্গমূল বের করতে চাই। কোন সূত্র ইউজ করবে? কথা বলে কোন সূত্র ইউজ করতে চাই? যে কোনো একটা ইউজ করলে হবে, যে কোনোটা। চলেন দেখে আসি সত্যি নাকি। মিস্টার সিআরএমএইচ, তোমার ব্রেন খালি বানাতে থাকবা √, বিপদের লক্ষণ আছে, কারণ এখানে ক্যালকুলেশন করা হ্যান করা সমস্যা। সিআরএমএইচ √3 n8t বাই m দিয়ে করতে চাই। চলো মাথা খালি ব্রেন খোলো। √3 n এর মান কত? 10, আর এর মান এসআই করতে হবে 8.314 ইন্টু তাপমাত্রা 27 300 কেলভিন ডিভাইডেড বাই m। হোয়াট ইজ m? 10 মোলের ভর। হ্যাঁ 10 মোলের ভর। হ্যাঁ 10 মোলের ভর। 1 মোলের ভর কত? 32 গ্রাম। অক্সিজেন তো 32 গ্রাম, তাহলে 10 মোলের ভর হবে 10 ইন্টু 32, সাথে যেহেতু কেজিতে মানে এসআই করতে হবে, তাহলে 10⁻³ এর অ্যান্সার বলো। 485 মান কত? রাইট, 483.5 মিটার পার সেকেন্ড। কেন বিশ্বাস হবে না তোমার? একদম বিশ্বাস করে ছাড়ে দেবো। সিআরএমএইচ কথা বলছিল কি জানো? √3 8t বাই m, √3 আর এর মান 8.314 ইন্টু টি 300 ডিভাইডেড বাই m এর পরিচয় কি? 1 মোলের ভর। ওর 10 মোল থাক, 500 মোল থাক, তোমার সেদিকে তো কেন? ওইদিকে তোমার কুদৃষ্টি কেন? 1 মোল থাক, 10 মোল থাক, 10টা থাক, 20টা থাক, যা থাক থাক, 10 কেজি থাক না কে, ওইদিকে তোমার দেখার বিষয় কেন? কি আছে সে দেখবা। কে আছে? অক্সিজেন বড় আণবিক ভর 432, যেহেতু কি গ্রামে বসাইছো 10⁻³ অ্যান্সার ওটাই 483.5 মিটার পার সেকেন্ড। কেন? কি সমস্যা তোর? কুদৃষ্টি কেন? সিআরএমএইচ স্যার বলেন √, হয়েছে তো, আংশিক হয়েছে তো। হ্যাঁ 3 kt বাই m, ছোট m, এই m এর পরিচয় একটা অনুর ভর। ওটি স্যার 500টা আছে স্যার, থাক না কে, তুমি একটার ভর বসাও। কটা ভর বসাও স্যার? একটা অনুর ভর বসাও। চলো এটা না চ্যালেঞ্জ, হ্যাঁ চলো। হ্যাঁ বোল্টজম্যান কনস্ট্যান্ট কে? কোন জায়গায় যেন বলেছিলাম বলে বোল্টজম্যান কনস্ট্যান্ট কে এর মান? এখানে লিখছিলাম না বোল্টজম্যান কনস্ট্যান্ট কে? এখানে লিখছিলাম না? এক কাজ করো, এখানে কিন্তু কাজ শেষ হয়নি, কিন্তু এখানে কিন্তু আবার আসতে হবে আমার, এখানে কিন্তু কাজ শেষ হয়নি। তাহলে কাজ করো, এই ডিস্টার্বটা একটু ওইদিকে সরাতো। যা দেখা যাচ্ছে তো, কথা বলো না প্লিজ। এখানে পদার্থবিজ্ঞান পড়ছো তুমি, পদার্থবিজ্ঞান পড়ছো, জানো তুমি কি পড়তেছো? পদার্থবিজ্ঞান। এবার বোল্টজম্যান কনস্ট্যান্ট কে কাকে রিপ্লেস করছি খেয়াল করো। কে মানে হলো, এটি অন্য কালিতে লিখতে চাই স্যার যাতে সে কোনো ঝামেলা না করে। চলো আমরা একটু কোন কালি নেব? কালিটা নেব, এইটা নেব। এই ইকুয়াল আর ডিভাইডেড বাই এন এ। কি বলবো, আর এর মান 8.314, এন এ 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻23। এটা মানে হলো 1.38 ইন্টু 10⁻⁻23 একক হবে জুল পার কেলভিন। পরে করছি ওটা গতিশক্তি পড়ানোর সময় বলবো, বোল্টজম্যান কনস্ট্যান্ট কেটে গতিশক্তি পড়ানোর সময়। তাহলে এটা হচ্ছে তোমার এই যে আর, আমার ফিক্সড,
এন এ ওটাও ফিক্সড অ্যাভোগাড্রো সংখ্যা, ভাগ দিলে অ্যান্সার হবে 1.38 × 10⁻23 বোলৎজম্যান কনস্ট্যান্টের মান। এভাবে তুমি মনে রাখতে পারো, মনে না রাখলে কোনো সমস্যা নাই, খালি মনে রাখবো R/N এ, এটা হচ্ছে বোলৎজম্যান কনস্ট্যান্ট, বিজ্ঞানী বোলৎজম্যানের নাম অনুযায়ী। এবার আমরা চলে যাচ্ছি এখানে, খেয়াল করো কে এর মান কি আমি ওটা লিখবো 1.38 না, বেসিক থেকে চলে আসবো, চলো বেসিক থেকে চলে আসি, বেসিক থেকে চলে আসবো। √3 কে এর মান R/N এ 8.314 লাভ হবি না, সবই একই ডাটার সাথে ম্যাচাং কর্ম, তুমি যদি কুতকুত খেলিচ্ছ লাভ হবি না। 314 ডিভাইডেড বাই এন এ কে এর মান R/N এ, এর মানে 6.023 × 10⁻23 তাপমাত্রা, এরপরে আছে 300 ডিভাইডেড বাই আছে বড়সড় একটা এম, প্রত্যেকটা অনুর ভর। চ্যালেঞ্জ নাও, বোঝার একটা চ্যালেঞ্জ নাও তুমি, যে আমি বুঝতে চাই, বোঝার জন্য চ্যালেঞ্জ নাও, যে আমি অবশ্যই বুঝতে চাই স্যার, বোঝার জন্য চ্যালেঞ্জ নাও। হ্যাঁ ওকে, এবার তাকাও, এবার তাকাও। তুমি কেন বুঝবা না বলো, কেন কেন তোমার সমস্যা কোন জায়গায়, কেন বুঝবা না তুমি, সমস্যা কোন জায়গায়, তোমাকে ব্রেন শক্তিশালী করতে হবে। এবার এই দিকে তাকাও, একটা অনুভর কেমনি বার করবো স্যার, এই কয় মল গ্যাস আছে 10 মল ধরে বের করলে, তাহলে কি করতাম 10 × 32 × 10⁻³ দিতাম 10 মল ধরে বের করলে। যাই হোক, 1 মল ধরে বের করলে যা হবি 10 মল ধরে বের করলে একই হবি। ওই ছেলেটা বুঝতে পারছে অবশ্য। কয় মল অক্সিজেন গ্যাস আছে 10 মল, তাহলে বলো 1 মোলের ভর কত 32 গ্রাম, 1 মোলের মধ্যে কয়টা অণু আছে 6.023। এই তুমি মাথা হাত থেকে নাও, তোমরা একজনে গ্যাস, হোয়াট ইজ দিস, একটুকু পরে যদি অবস্থা হয় আল্লাহ, পুরো রিভিউ দিচ্ছি কিন্তু, এটা মানে এটা, ওটা মানে এটা, এটা মানে এই, ওটা মানে এই, তোমার কামলা ওর থেকে বুঝতে খালি আমার সাথে মাথা ঘুরানো, পড়াশোনাটাকে ঝালিয়ে দেওয়া। এবার একটু খেয়াল করো, 10 × 6.023 × 6.023 × 10⁻23 এত টির ভর, ভর মানে কি সমস্যা ছিল সে দেখো, এত টির ভর, এত টির ভর, এত টির ভর, এটা আমার হবে কত, এত টির ভর হবে আমার সমান সমান 10 × 32 × 10⁻³ কেজি, এটা হবে। আচ্ছা, এটা যদি আমি একটা অনুভব থেকে বের করতাম তাহলে কি কোনো সমস্যা ছিল, এখানকার 10 10 কে গেল, কাটে গেল না, তাহলে একটা থেকে বের করলেও একই অ্যান্সারই হতো। তাহলে বলো কি করবো এখন আমি, এখন আমি করবো 6.023 × 10⁻23 এত টির ভর আমার হচ্ছে 32 × 10⁻³ কেজি, এতটির ভর এত কেজি, একটির ভর কত হবে। এইভাবে বোঝানোর পর তুমি জানো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এক একজনের, তাহলে আমি কি কমো, তাহলে কেমনি বুঝাবো, আমি বোঝানোর আমার তরিকা কি, কোনো তরিকা নেই। একটির ভর কত হবে 32, মৌখিক ভাই বললে তার হবেই না, যে এটা কেটে ভাগ করে, এটা কেটে ভাগ করে, তাহলে তার মাথায় যাবি না, এটি দেখি খাতায় লিখে যদি না হয় তাহলে মৌখিক ভাই বললে তো কোনোভাবে সম্ভব না। 23 × 10⁻23 এটা হলো একটির ভর, এটা এটি বসামো, এটা এটি বসামো, একটির ভর, তাহলে এর মানে কি একটির ভর, তাহলে কত হবে, এটা হবে 32 × 10⁻³ ডিভাইডেড বাই 6.023 × 10⁻23, তার সাথে কত আছে, এটাই তো একটা বার, হ্যাঁ সব ঠিক। এবার একটু খেয়াল করো বাবা, এটা এটা কাটা, ঠিক আছে সব, সব ঠিক আছে। এবার তাকাও, কাটে গেল, এবার তাকাও, এবার তাকাও, সমান সমান কি থাকলো, √, থাকলো একখান, আচ্ছা 3 থাকলো, আছে 8.314 থাকলো, ওকে স্যার আছে, সাথে আছে 300, ওকে স্যার 300 ডিভাইডেড বাই আছে, আছে স্যার, সাথে আছে 32 × 10⁻³ আছে, -3 আছে। এবার আঁকি মেলে তাকাও তো, এটার সাথে এটা ম্যাচিং কিনা, আঁকি মেলে তাকাও তো এটার সাথে এটা ম্যাচিং কিনা, এটা 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 ম্যাচিং কিনা খেয়াল করো, এটাও যা কই স্যার যা,
কইছে যে আমি 10 10 এই 10 10 কি যায় কাটে দিলে কি থাকলে 3 না এরপরে যদি না করে না বুঝে না তাহলে 9 10 নামে দেওয়া উচিত একই কি না তাহলে এখান থেকে যে অ্যান্সার পাইছি এখান থেকে একই অ্যান্সার এখান থেকেও একই অ্যান্সার এটার অ্যান্সার কত হবে 483.5 মিটার পার সেকেন্ড এটাই অ্যান্সার তার মানে কি ঘটনা হচ্ছে তোমার কনসেপ্ট মনে রাখা লাগবে কি কনসেপ্ট মনে রাখতে হবে যে এটাতেও যে অ্যান্সার ওটাতেও সে অ্যান্সার এটাতেও সে অ্যান্সার বাট যখন যে সূত্র বসামো কখনো কখনো কোনো বইয়ে লেখা সিআরএমএস সমান সমান √3/RT/m কোনো বই লেখা সিআরএমএস সমান সমান √3/RT বড়তে m এটা লেখা কোনো আর বই লেখা তোমার বই লেখা আছে তোমার বইতে √3/KT/m তখন তোমার একটা সন্দেহ হবে না যে সিআরএমএস আমি কোনটা দিয়ে আসলে বের করবো কখন কোন সময় কি কাজ কোনটা কাজ করবো আমার অনেক কথা আছে জানো আমি যদি এটা লিখি তখন এন বলে সিআরএমএস সিআরএমএস কি এন বলে হয় কোয়ার্টার হয় একটা অনুর হয় গড় বেগ কত তাহলে কয়জনের জন্য একজনের জন্য তাহলে এই যে বর্গমূল গড় বেগ কয়টা জন্য একটা যখন এটা বসায় তখন মনে করে এক এন মোলের জন্য যখন এটা বসায় তখন বলে 1 মোলের জন্য আবার যখন এটা বসায় তখন মনে করে কি একটার জন্য না সবগুলোতে একই মিনিং তাহলে তোমার বিশেষ কথা কি জাস্ট মনে রাখতে হবে এত মনে রাখার দরকার নাই জাস্ট মনে রাখবা কি মনে রাখতে হবে জাস্ট যে সিআরএমএস বের করার জন্য বইয়ে যত সূত্রই থাক আমি কত সূত্র মনে রাখবো একটা 3/RT/m সামারি এতক্ষণ কিচ্ছু বুঝিনি স্যার যা বুঝিনি সব মাথার পথে গেল স্যার জাস্ট একটা সূত্র তোমার জন্য কয়টা সূত্র একটা মানে কি তারকে মাথার পথে গেছে কিসের অনবিবর কিসের কি তার জাস্ট একটা সূত্র মনে রাখবে এটাই আমি তোমার এতক্ষণের থিম এতগুলো যে পড়ালাম তার একটাই থিম ছিল যে একটা সূত্র মনে রাখলে সবগুলো মেতে হবে ওই কেটি মেটি নেওয়ার দরকার নেই এনআরটি কেটি মেটি হ্যান নেওয়ার দরকার নাই এই তো সামারি ছিল তার তো প্রমাণ দিলাম ওকে প্রিভিয়াস পেজে চলে গেলাম প্রিভিয়াস পেজে চলে গেলাম ওকে স্যার হ্যাঁ পূর্বের পেজে চলে যাচ্ছি কাজ কি শেষ না সমান আবার দিচ্ছে কিন্তু সব একটার সাথে একটা রিলেটেড তুমি যেটাতেই ম্যাথ করো সেটাই ম্যাথ হবে কি স্যার √3 কি লেখা আছে mn এই ভিখানা ধরে m নিচে দাও কোনো সমস্যা নেই হ্যাঁ ভিটাকে উল্টে দিলে আবার কোথায় চলে যাবে ওপরে হোয়াট ইজ mn দেখো তোমার লাইনে মোট ভরকে ওই যে মোট ভরটা যে আয়তনের মধ্যে আছে সে আয়তন দিয়ে ভাগ দিলে পাবো ওইখানকার গ্যাসের ঘনত্ব কি পাবেন ভর ভাগ আয়তন মানে ঘনত্ব না ভাই তাহলে এটাকে আমি কি লিখবো √3p/ρ এলে সব একটা সমান সব সমান লেখা এটা যে তুমি যে অ্যান্সার পাবি ওটাতে সেম অ্যান্সার এটাতে সেম অ্যান্সার যা যেটা দিয়ে তুমি এখানে অ্যান্সার করবা সবগুলো দে প্রতিটি অণুর বর্গমূল গড় বের করি প্রতিটি অণুর প্রত্যেকটা অণু বর্গমূল গড় বের হবে তবে একটা কথা আছে কি কথা স্যার বলো কি কথা স্যার একটা কথা আছে কি কথা হচ্ছে এটা চাপ দিয়ে আর এটা হচ্ছে ইয়া দিয়ে কথা যেটা সেটা হচ্ছে তোমাকে আমি বলে দিই তুমি জাস্ট এটা মনে রাখবা আমার আবার আগের পেজে যেতে হচ্ছে এটা তার আগের পেজে এটা তার মানে সিআরএমএস এর কয়টা সূত্র তুমি মনে রাখবা জাস্ট জটিলতা এড়ানোর জন্য এটার সাথে আর একটা সূত্র তোমাকে ইনক্লুড করে দিলাম √3p/ρ তবে আর একটা কথা যদি তুমি এটাতে বের করো সিআরএমএস কোনটা দিয়ে সিআরএমএস সমান √3pv/m এটা কিন্তু বাবা বলো এইটা যদি বের করো তাহলে এই এমটা মানে কিন্তু ওই যে এম বাদ দেয় তা কিন্তু না আর এটা মানে কি মোট চাপ এটা মানে এটা কয় আচ্ছা বলো তো আমি একটু তোমাকে ফিল দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি এটা মানে কি হোয়াট ইজ পি গ্যাসের চাপ এটা দুইটা অণু গ্যাসের চাপ দিচ্ছে
না 5টা অণু দিচ্ছে, না 2 মোল দিচ্ছে, না 5 মোল দিচ্ছে, না 100 মোল দিচ্ছে, সেটা দেখার বিষয় আছে? আমি খালি দেখবো গ্যাসের মোট চাপ কত। এর কি ইয়ে আছে, কিছু আছে? আর এটা কি বলো? আয়তন। আর কি? আমি ওই পাত্রের মধ্যে যতগুলো অণু আছে সেই অণুর মোট ভর হচ্ছে এটা। যাই হোক, এটা দিয়ে তোমার কোনো কাজ নাই, এটা তোমার লাইফে কোনো হ্যাম্পারও ফেলবে না। এটা মনে রাখলেই তোমার যাবতীয় ম্যাথ হয়ে যাবে। এটা হচ্ছে ঘনত্ব দিয়ে, চাপ দিয়ে এটা। তবে অবশ্যই এইটা কি এককে করতে হবে সেটাও তোমাকে মনে করে দিই। এটা আমাকে করতে হবে, এটাও করতে হবে কি এককে, SI এককে ম্যাথ করতে হবে। দেখো যেখানে আমি গতিশক্তি বের করতে যাবো, যেখানে আমি বেগ বের করতে যাবো, ওই অঙ্কগুলো আমাকে কিসে করতে হবে? SI এককে। এখানে বেগ বের করতেছি, তাহলে বেগ বের করতে কি করতে হবে? SI এককে। বিষয়টা বোঝা গেছে বাবা? এখন কাহিনী আছে। কি কাহিনী? পুরো পাঠ তোলো তোলো তোলো, দরকার আছে। ভর ভর বা বা আণবিক ভর, আণবিক ভর, 1 মোলের ভর বা আণবিক ভর, 1 মোলের ভর বা আণবিক ভর। ওকে। আর এটা মানে কি বাবা? এটা মানে ঘনত্ব। সবই কিন্তু এসে করতে হবে। এটা মানে ঘনত্ব। আর এটা মানে কি স্যার? একটা অণুর ভর।